ফোকাস রাইটিং কিংবা এসে রাইটিং, এটা অনেকের জন্য একটা আতঙ্কের নাম। যারা ব্যাংকস অফ সিকার তাদের জন্য ফোকাস রাইটিং একটা আতঙ্কের নাম বলা যায়, কিংবা যারা বিসিএস রিটার্ন পরীক্ষা ফেস করে তাদের জন্য এসে একটা আতঙ্কের নাম, কারণ 1000 শব্দের এসে লিখতে হয়। উভয় সমস্যার সমাধান হতে পারে আজকের এই ক্লাসটা। আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, প্লাস গতানুগতিক স্টাইলে আলোচনা হবে না, পুরাই ভিন্ন ওয়েতে হবে। আমি একটু বলে নিই আগে কেমন আসলে আলোচনাটা হবে, যেটা বোঝা দরকার। টপিক দিতে পারছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যান্ড বাংলাদেশ। আমরা একটা এসে লিখব, কিন্তু আপনারা দেখেন একদিকে বাংলা আছে, আরেকদিকে ফাঁকা জায়গা। মানে হচ্ছে আমি বাংলাটা আগে লিখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, আর ডান পাশে আমি ইংলিশ লেখার জায়গা ফাঁকা রেখেছি। এটা আমরা এই ক্লাসে বসেই ট্রান্সলেট করব। একদিকে আমাদের বাংলা থেকে ইংলিশ অনুবাদটা যেমন অনুশীলন হবে, অন্যদিকে আমাদের একটা এসেও রেডি হয়ে যাবে। কেমন হয়? একই সাথে অনুবাদ এবং ফোকাস দুইটাই রেডি হয়ে যাচ্ছে। এখন আপনাদের কাজ হলো কিভাবে আমি বাংলাগুলোকে ইংরেজিতে করি সেটার দিকে একটু মনোযোগ রাখা, এবং ইংলিশটা খাতায় তুলে নিতে হবে। কারণ ইংরেজিটা আমার এখানে দেওয়া নাই, ইংলিশটা আমার আগে থেকেও লেখা নাই। এখন আমি ইনস্ট্যান্ট লিখবো, ইংলিশটা আপনাদেরকে তুলে নিতে হবে। সেক্ষেত্রে আমি একটা আইডিয়া দিতে পারি মনোযোগ দেওয়ার স্বার্থে। আইডিয়াটা হলো সঙ্গে সঙ্গে না লিখে নিয়ে মনোযোগ দিয়ে আগে বুঝবেন যে আমি সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিভাবে প্রয়োগ করতেছি। যখন পুরোটা লেখা শেষ হয়ে যাবে, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ফোন অথবা ল্যাপটপ যেটা দিয়ে চালান, এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ক্লাস শেষ সুন্দর করে যে কটা স্ক্রিনশট নিয়েছেন, জাস্ট ওটা আপনি পরবর্তীতে খাতায় নোট করতে পারেন, বা একটু ক্রপ করে নিলে একটা পুরো পিডিএফ শিট হয়ে যাবে আপনার। আমার মনে হচ্ছে এটা একটা বেস্ট ওয়ে। কারণ যখন আমি লিখবো, আপনারাও আমার সাথে লিখবেন, তখন কিন্তু আসলে আমি যে উদ্দেশ্যে আজকের ক্লাসটার আয়োজন করেছি সুকৌশলে, এটা কিন্তু সার্থক হবে না। এজন্য এখন কিছু লেখার দরকার নেই, মনোযোগ দিয়ে কথা শোনেন, বোঝেন, স্ক্রিনের দিকে চোখ রাখেন। যখন লেখা শেষ স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি বলবো যে এখন ইট ইজ হাই টাইম টু টেক আ স্ক্রিনশট, এটা আমি বলে দিব। সুতরাং কথা না বাড়িয়ে এখন আমরা আলোচনার দিকে যাই। তো প্রথমে আমি কভার পেজটা নিয়ে আসি, এখানে অনেক কিছু দেখানোর আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যান্ড বাংলাদেশ। ডেমোগ্রাফিক কি? জনসংখ্যা বিষয়ক। আর ডিভিডেন্ড মানে কি? ডিভিডেন্ড শব্দের বাংলা অর্থ হলো বিভাজন। তবে এখানে শুধু বিভাজন না, এখানে ডিভিডেন্ড শব্দের অর্থ হলো সুফল। সুফল। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? জনসংখ্যা বিষয়ক সুফল। এটাকে আমরা বলতে পারি জনমিতি। একটা দেশের জনসংখ্যা বা জনগণ যখন একটা আশীর্বাদে রূপান্তর হয়, সেটাই মূলত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যা বিষয়ক সুফল বা জনমিতি বলা যায়। একটা দেশের মোট জনসংখ্যার মধ্যে যখন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আগে। ফোকাস রাইটিং বা এসে রাইটিং আকাশ থেকে পড়ে আসার মতো টপিক না, এটা আগে বুঝতে হয়, প্রচুর ধৈর্য লাগে ভাই। প্রিলিমিনারি ইংলিশে আপনি 5 মিনিট কোথাও চোখ রাখলে কিছু শিখতে পারেন, কিন্তু রিটেন ইংলিশে আপনাকে পুরো সময়টা থাকতে হবে। 5-10 মিনিটে কিছু বোঝা যাবে না। একটা দেশের মোট জনসংখ্যার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি, 0 থেকে 14 আর 65 প্লাস, 65 প্লাস। এই দুইটা শ্রেণী, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। কেন? কারণ 0 থেকে 14, 14 নিচে যাদের বয়স, এরা সবাই কিন্তু কারো না কারোর উপর নির্ভরশীল। এরা নিজে ইনকাম করতে পারে না, কিছুই করতে পারে না। আপনি যদি শিশু শ্রমের কথাও চিন্তা করেন, 15-র উপরে শিশু শ্রম আছে ক্ষেত্র বিশেষে, বাট 0 থেকে 14 কোনো শ্রম নাই, তারা আয় করতে পারবে না, তারা নিজে কিছু করতে পারে না, তারা ডিপেন্ডেন্ট। 65-র উপরে গেলে মানুষ বার্ধক্যকালে কিছুই করতে পারে না, তারাও বলা যায় শিশুর মতোই। এই দুইটা শ্রেণী হচ্ছে ডিপেন্ডেন্ট পিপল। আর 15 প্লাস মানে 15 থেকে শুরু করে 64
এই শ্রেণীটা হচ্ছে অ্যাক্টিভ জনগোষ্ঠী, মানে কি কর্মক্ষম, চাইলে এদেরকে কাজে যুক্ত করানো যায়। তো বাংলাদেশ লম্বা একটা সময় ধরে এই পিরিয়ডে কিন্তু অবস্থান করে আসতেছে, লম্বা একটা সময় ধরে। কোন পিরিয়ড? যে আমাদের মোট জনসংখ্যার তুলনায় বড় একটা অংশ তারা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা ছোট অংশ এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। এতে আমাদের সুবিধা কি? অনেক সুবিধা। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তার মধ্যে যদি 4 জন কাজ করে আর 2 জন বসে থাকে, সমস্যা নেই। বা যদি এমন হয় যে 2 জন কাজ করে 4 জন বসে থাকে, তাহলে বুঝেন পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন হবে, খারাপ হবে। সো বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু মোট জনসংখ্যার মধ্যে কর্মক্ষম লোকের সংখ্যাটা বেশি, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা আশীর্বাদ, একটা গুড নিউজ, একটা ইতিবাচক দিক। কিন্তু ভাই সমস্যা আছে। সমস্যা আমি বলবো, একটু পরে বলবো। আপাতত খবরটা সুখের খবর, খুশির খবর। তাহলে আমরা একটা জরিপ দেখে আসি, চলেন। আমরা যদি জরিপটা দেখি 2019 থেকে শুরু করে 2023 পর্যন্ত, একটা জরিপ, সোর্স বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর একটা জরিপ। তারা কি বলছে? 2019 সালে বাংলাদেশে দেখা যায় ডিপেন্ডেন্সি রেশিও, মানে কোনটা 0-14 আর 65+, এটা ছিল 51.1%। পক্ষান্তরে একটু মনোযোগ দিতে হবে, 2019 সালে ওই সময়ে আমাদের অ্যাক্টিভ পপুলেশনের সংখ্যা ছিল 66.19%, বেশি ছিল, মানে কর্মক্ষম লোকের সংখ্যা বেশি ছিল। 2020-এ ডিপেন্ডেন্সি রেশিও ছিল 50.2, আর ওয়ার্কিং এজ পপুলেশন আরেকটু বেড়ে গেছে 66.56। 21-এ ডিপেন্ডেন্সি রেশিওটা 50.2 আছে, বাট আমার ওয়ার্কিং এজটা আরেকটু বেড়ে গিয়ে 66.58 হয়েছে। এটা ছিল গুড নিউজ। শুধু 19, 20, 21 ভালো খবর। 22-এ গিয়ে ডিপেন্ডেন্সিটা একটু বেড়ে গেল, 52.3 হলো, আর ওয়ার্কিং এজটা একটু কমে গিয়ে 65.67 হলো। কেন? কারণ হয়তোবা 2019 সালে যার বয়স ছিল 63, 22-এ গিয়ে তার বয়স হয়েছে কত? 64, 65, 66। সে তখন ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে গেছে। মানুষ তো সারা জীবন যুবক থাকবে না, বয়স বাড়বে। সো ফলে আমার ওয়ার্কিং এজ পপুলেশনটা কমে গেছে, খেয়াল করেন। এরপরে আসেন 2023-এ আমার ডিপেন্ডেন্সি রেশিওটা আরেকটু বেড়েছে, সেটা হয়েছে 53.7। আর আমার ওয়ার্কিং এজ পপুলেশনটা কিন্তু 2021-এর তুলনায় কম আছে, সেটা হচ্ছে 65.08। খেয়াল করেন, ডে বাই ডে আমার ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা কিন্তু বাড়ে নাই, ধীরে ধীরে কমছে। 19-এ ছিল, 20-এ বেশি ছিল, 21-এ বেশি ছিল, 22-এ গিয়ে কমছে, 23-এ গিয়ে আরো কমছে, 24-এ গিয়ে আরো কমবে, 25-এ গিয়ে আরো কমবে, 26-এ গিয়ে আরো কমবে। কেন? ওই যে যার বয়স আজকে 58, সে আমার বয়স ধরেন আজকে 35 বা 36, আমার বয়স যদি আজকে 36 হয়, তাহলে 30 বছর পর আমার বয়স কত হবে? 64। আমার বয়স যদি আজকে 30 বছর হয়, তাহলে 35 বছর পর আমার বয়স কত হবে? 65। আমি তখন কিন্তু ওয়ার্কিং এজ পপুলেশনে থাকবো না। তার মানে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশনের সংখ্যাটা বেশি, এটা এই মুহূর্তে আশীর্বাদ। এটাকে আমাদের যত দ্রুত সম্ভব কাজে লাগাইতে হবে, কারণ ডে বাই ডে এই ওয়ার্কিং এজ পপুলেশনটা কিন্তু ডিপেন্ডেন্সিতে চলে যাবে, তখন আমরা কাজে লাগাতে পারবো না। তো সময় থাকতে
এদের দ্বারা ইনকাম করায় নিতে হবে, কাজে লাগাতে হবে, দেশের অর্থনীতি চাকাকে মজবুত করতে হবে। এটাই বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কথা বুঝলেন? তাহলে গুড নিউজটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন বড়, ডিপেন্ডেন্সি রেশিও ছোট, কিন্তু গুড নিউজ হলো চ্যালেঞ্জ কি, আমরা এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে কাজে লাগাতে পারতেছি না। আজ আমরা জানবো কেন কাজে লাগাতে পারি না, কাজে লাগানোর জন্য করণীয় কি, আর কাজে লাগাতে পারলে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা কেমন হবে। এই সব কিছু নিয়ে আজকের টপিক হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যান্ড বাংলাদেশ। তার মানে সারা বিশ্ব নিয়ে আমাদের কথা বলতে হবে না, বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে আমরা কথা বলবো। তো চলেন আচ্ছা, প্রথমে আসি ইন্ট্রোডাকশন, ভূমিকা। আপনি ফোকাস লিখেন আর এসেই লিখেন বিষয় না, এই ভূমিকা শব্দটি আপনি লিখবেন না। তাহলে আমি লিখছি কেন? আপনাদেরকে বোঝানোর জন্য যে এই পার্টটার নাম হলো ভূমিকা, এই জন্য আমি লিখেছি। বাট আপনারা এক্সাম পেপারে এটা উত্তরপত্রে ইন্ট্রোডাকশন শব্দটি লেখার দরকার নেই, শিরোনাম দিয়ে আপনি লেখা শুরু করবেন। এখন আসেন ফোকাস বা এসের ভূমিকা কেমন হবে। আসলে ফোকাস আর এসে একই জিনিস, হ্যাঁ, পার্থক্য ফোকাসটা সুনির্দিষ্ট পয়েন্টে লিখতে হয়, সাইজ ছোট হবে 300-350 শব্দ, আর বিসিএস এর এসেটা একটু বড় হবে 1000 শব্দে। বাট লেখার স্টাইল মানে ধরন, স্ট্রাকচার, দেয়ার ইজ নো ডিফারেন্স, সব একই রকম, সাইজ ছোট বড়। আমি বুঝাবো। আর ফোকাসে আমার মূল থিমটাকে নিয়ে লিখতে হয়, এসেতে আমরা সেটাকে বর্ণনা করার সুযোগ পাই। তো এসে লিখেন আপনি আর ফোকাস লিখেন, আপনার ইন্ট্রোডাকশনটা হবে এমন যে ইন্ট্রো পড়লে যেন পুরো এসের গল্পের রিফ্লেকশন পাওয়া যায়। অর্থাৎ ইন্ট্রোডাকশন পড়লে যেন আমার এসেতে মানে বডিতে কি লেখা আছে বর্ণনা, তার আমি একটা সংক্ষিপ্ত ধারণা পাই, তাহলে ইন্ট্রো হবে সার্থক। যেমন ধরেন না, আজকের ক্লাসের শুরুতে আমি যা বলা শুরু করেছিলাম, যা দিয়ে শুরু করেছিলাম, সেগুলো যদি আপনাদের ভালো না লাগতো, আপনারা কিন্তু শুরুতে অনেকেই লিভ নিতেন, এবং যাদের ভালো লাগেনি তারা কিন্তু লিভ নিয়েছে। তার মানে ইন্ট্রোটা এত ইম্পর্টেন্ট, ইন্ট্রোর উপর ডিপেন্ড করে যে দর্শক আপনার ভিডিও দেখবে কিনা আর পাঠক আপনার গল্প পড়বে কিনা, এই দুটোই ডিপেন্ড করে আপনার ইন্ট্রোর উপর। সো ইন্ট্রো শুড বি আই ক্যাচিং অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখানে কি লিখেছি দেখেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের বিপুল পরিমাণ জনসংখ্যা যখন দেশের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল, এখন সেই জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা যেতে পারে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগকে কাজে লাগিয়ে, যেহেতু এখন 106 মিলিয়ন মানুষ কর্মক্ষম। খেয়াল করছেন কথার ধরন, বুঝতেছেন? যদিও 2007 সাল থেকে বাংলাদেশ এই সুবিধা ভোগ করে আসছে, তবুও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মক্ষম জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ হতে পারে পৃথিবীর একটি রোল মডেল। যেটুকু গল্প শোনাইলাম নিশ্চয় বুঝতে পারছেন, কমপ্লিট একটা গল্প শোনাইছি, বাট সাইজটা ছোট। ইন্ট্রোডাকশনটা কখনোই ছোট গল্পের মতো শেষ হয়েও হইল না শেষ, এমন হওয়া যাবে না। ইন্ট্রো কমপ্লিট একটা গল্প হবে, বাট সাইজটা হবে ছোট। সোজা কথায় আপনি এসেতে যা লিখবেন তার একটা সামারি হবে ইন্ট্রোডাকশন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে ইন্ট্রোর ধরনটা হবে কেমন। আচ্ছা, তাহলে ইন্ট্রোতে আমরা সবসময় কি করব? ইন্ট্রোতে আমরা সবসময় যে কাজটা করব, যে আমি মূল গল্পে যা যা লিখব, মূল গল্পে আমি যা যা লিখব তার একটা সংক্ষিপ্ত বিবরণী বা সাধারণ একটা বিবরণী আমি তুলে ধরবো, যেন আমার ইন্ট্রোটা পড়লেই পাঠক পুরো গল্প সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। আচ্ছা, এবার আমাদের সময় এসেছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য। ইন্ট্রো তো বুঝলেন ধরন কেমন, এখন ট্রান্সলেটটা বোঝেন, একসাথে দুটোই বুঝবো আমরা। আচ্ছা, পুরো সময় জুড়ে ক্লাসটা থাকতে পারলে ধৈর্য নিয়ে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের বিপুল পরিমাণ জনসংখ্যা, এটা হলো সাবজেক্ট।
যখন বাংলাদেশের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিলটা হলো ভার্ব, আর দেশের জন্য মাথা ব্যথা হয়ে এটা হলো ভার্বের পরের অংশ, কমপ্লিমেন্ট বা অবজেক্ট। এখন এটা একটা কনজাংশন, এটা একটা অ্যাডভার্ব। সেই জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা যেতে পারে, এটা হলো ভার্ব। কাকে? সেই জনসংখ্যাকে। এটা হলো অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েস হবে। যাই হোক, আমরা আগে প্রথমে এই অংশটুকুর ইংলিশ করি, পার্ট বাই পার্ট যাই। আমি এখানে অনেক কিছু লিখে ফেলছি, আমি একটু আপনাদের আরো সহজ করে দেই। আমাদের যখন দেখবো বাক্য অনেক বড়, আমরা পার্ট বাই পার্ট অনুবাদ করব। আমাদের কাজ হলো এইটুকু আগে অনুবাদ করা। এইটুকুর মধ্যে আমার ভার্ব কোনটা? ভার্ব হলো হয়ে দাঁড়িয়েছিল। কে হয়ে দাঁড়িয়েছিল বা কি হয়ে দাঁড়িয়েছিল? দেশের জন্য মাথা ব্যথা, এটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল? এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের বিপুল পরিমাণ জনসংখ্যা, এটা হলো আমার সাবজেক্ট। ওকে, মূলত জনসংখ্যাই সাবজেক্ট, বাট পুরোটাই হলো সাবজেক্ট। যখন সাবজেক্ট এরকম একটা ফ্রেজ হয় বা সাইজে বড় হয়, সেটাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। বুঝছেন নাই? মানে কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হলো, বা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট গঠিত হলো, তাকে আপনার অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি? বিপুল পরিমাণ জনসংখ্যা। পেছনের পার্টটা জনসংখ্যা, কিন্তু জনসংখ্যার সামনে একটা বিশেষণ আছে, বিপুল পরিমাণ। এই জন্য আমরা বিশেষণকে আগে রাখবো। তাহলে আমি লিখব যে বিপুল পরিমাণ জনসংখ্যা। সবসময় হিউজ না লিখে আপনি হিউজের সমার্থক লিখতে পারেন, ম্যাসিভ লিখতে পারেন, তারপর আপনি গ্রেট ডিল অফ লিখতে পারেন, গ্রেট নাম্বার অফ লিখতে পারেন, ঠিক আছে, ইত্যাদি। তাহলে আমরা লিখতে পারি the huge বা ম্যাসিভ বা গ্রেট বা এক্সেসিভ, দেখেন কত কিছু লেখা যেতে পারে, অথবা ইত্যাদি আর কি। এক্সেসিভ নাম্বার অফ, এখানে জনসংখ্যার জন্য আপনি সরাসরি লিখতে পারেন পপুলেশন, এক্সেসিভ পপুলেশন, অথবা লিখতে পারেন নাম্বার অফ পিপল। একই কথা, সরাসরি লিখবো এক্সেসিভ পপুলেশন, অথবা আমরা লিখতে পারি নাম্বার অফ পিপল। পেছন দিক থেকে লিখবো, তাহলে বিপুল পরিমাণ জনসংখ্যার ইংলিশ হয়ে গেল। এবার কি? র এর জন্য অফ বাংলাদেশ, বাংলাদেশের। এবার আসেন কোন বাংলাদেশ? যেটা কিনা একসময় তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে পরিচিত ছিল। তাহলে which was once known as a bottomless basket, যা একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল, সেই বাংলাদেশের জনসংখ্যা। এতক্ষণ ধরে আমরা কি পাইলাম? বাক্যের সাবজেক্ট পেলাম। আচ্ছা, এবার ভার্ব কি? হয়ে দাঁড়িয়েছিল, মানে কি? হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা হয়েছিলের জন্য কি লিখবো? বিকেম লিখতে পারি, ওয়াজ লিখতে পারি। ওয়াজ কি ছিল? একটা মাথা ব্যথা। আপনি মাথা ব্যথার জন্য নর্মালি যেটা লিখি হেডেক্সই লিখতে পারেন, অথবা কনসার্ন লিখতে পারেন, অথবা কনসার্নিং ইস্যু লিখতে পারেন, নানান কিছু লিখে যেতে পারে। তাহলে আমি মাথা ব্যথার ইংলিশে লিখলাম, বলতে এটা এক সময় ছিল মাথা ব্যথা। আচ্ছা, ওয়াজ আ কনসার্নিং ইস্যু, অথবা আমি লিখতে পারি ওয়ান কাইন্ড অফ হেডেক। প্রথম ক্লোজটুকু কিন্তু হয়ে গেল। বলছে এখন সেই জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করা যেতে পারে। এটা ছিল আগের কথা। তাহলে আমি এখানে একটা কনজাংশন দেই, while, যেখানে
এই জনসংখ্যাকে রূপান্তর করা যেতে পারে, নিশ্চয় কারো দ্বারা করা হবে, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে কাকে করা যাবে রূপান্তর? এই জনসংখ্যাকে। while this population, এই জনসংখ্যাকে can be transformed now, এখন রূপান্তর করা যেতে পারে কি যেন? জনসম্পদে, into জনসম্পদ, হিউম্যান রিসোর্স, পার্ট বাই পার্ট। তাহলে এইটুকু পর্যন্ত আমরা ইংলিশ লিখে ফেললাম। হ্যাঁ, মনোযোগ দিবেন। প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করার আগেই মাঠ থেকে বিদায় নেওয়া যাবে না। যুদ্ধে থাকেন, আহত হন, ক্ষতবিক্ষত হন, রক্তাক্ত হন, তারপর একসময় আপনার বিজয় আসবে। এখানেও তাই, কঠিন লাগবে, একটু বুঝতে অস্পষ্ট মনে হবে, আমি পেসিভ তো পারি না, এখানে ক্যান হলো কেন। হতাশ হবেন না, লেগে থাকেন, সব হবে ইনশাল্লাহ, সময় লাগবে এর জন্য। তাহলে আমরা কি লিখলাম? দ্য হিউজ নাম্বার অফ পিপল অফ বাংলাদেশ হুইচ ওয়াজ ওয়ান্স নোন, এটা নোন হবে, হুইচ ওয়াজ known as a bottomless basket was a concerning issue by one kind of headache, while this population can be transformed now into human resources, যেখানে সেই মাথা ব্যথাকে এখন কিন্তু জনসম্পদে রূপান্তর করা যেতে পারে। তাহলে আমার বাক্যের মূল অংশটুকু অনুবাদ হয়ে গেল। হ্যাঁ, এটাই মূল অংশ, এখান থেকে শুরু করে এটাই মূল অংশ। কেন? বাক্যের যে অংশটাকে একত্রিত করলে আপনার পরিপূর্ণ বাক্য পাওয়া যায়, এটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ বা মূল একটা বাক্যের অংশ। আচ্ছা, এইখানে মূল অংশ লেখার পর এবার অতিরিক্ত অংশটুকু, যে কিভাবে এটাকে কাজে লাগানো যেতে পারে, রূপান্তর করা যেতে পারে। উত্তর কি? উত্তর হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগকে কাজে লাগিয়ে। এখন আমরা এইটুকু লিখবো। হ্যাঁ, এইটুকুকে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ একটা ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্নগুলো উত্তর হিসেবে ম্যানার পাওয়া যায়। বাক্য কিন্তু এটা ছোট্ট একটা বাক্য ছিল। কি ছোট বাক্য ছিল? যে বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যেতে পারে, ছোট্ট একটা বাক্য ছিল। জাস্ট বাক্যটা ট্যাগ হয়ে গেছে বড়, যে একসময় তলাবিহীন ঝুড়ির বাংলাদেশের জনসংখ্যা বড় হয়ে গেছে, তাকে এখন জনসম্পদে রূপান্তর করা যেতে পারে, এই জন্য বড় হয়ে গেছে। যাই হোক, যখন বাক্যের মৌলিক অংশটুকু লেখার পর বাকি এরকম অতিরিক্ত অংশ বা ফ্রেজ গুলো পাবেন, সেগুলোকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? কাজে লাগিয়ে, মানে কাজে লাগানোর দ্বারা। তাহলে আমরা লিখতে পারি যে বাই ইউটিলাইজিং, বা আপনি বাই ছাড়াও লিখতে পারেন শুধু ইউটিলাইজিং। ক্রিয়ার সাথে যখন ইয়ে বা এ থাকবে তখন শুধু পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি করলেই হবে। বাই ইউটিলাইজিং, কাজে লাগিয়ে। কাকে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগকে। তাহলে দা opportunities of demographic dividend। দা দিলাম কেন? কারণ নির্দিষ্ট করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ সুবিধার কথা বলেছে, তাই দা দিলাম। ওকে, বাক্য এখনো শেষ হয় নাই। এবার বলছে যেহেতু। আচ্ছা, যেহেতুর জন্য আমি এটা কনজাংশন নেই। যেহেতু, অ্যাজ, যেহেতু এখন 106 মিলিয়ন মানুষ কর্মক্ষম। কত? 106 মিলিয়ন। 106 million people are now active। এটাই কর্মক্ষম, এখানে আপনার ওয়ার্ক এবল লেখার কিছু নেই। ওকে, প্রথম বাক্যটা হয়ে গেল। পরের বাক্যে আসি। পরের বাক্যে কি বলছে? যদিও 2007 সাল থেকে বাংলাদেশ এই সুযোগ সুবিধা ভোগ করে আসছে, এটা একটা ক্লোজ।
আচ্ছা, আগে আমরা এই ক্লোজটা নিয়ে কাজ করি, একটা একটা করে যাব। যদিও বা দো বা অলদো, দো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ 2007 সাল থেকে সুবিধা ভোগ করে আসছে। বাংলাদেশ has been ভোগ করে আসতেছে, enjoying এই সুযোগ সুবিধা ভোগ করে আসছে না, এই সুবিধা। তাহলে আমি লিখব this opportunity। আচ্ছা, তবুও রয়েছে কবে, 2007 সাল থেকে না, তাহলে আমাকে লিখতে হবে সিন্স 7। তবুও, যদিও ইংলিশ দো দিলে তবুও ইংলিশ আর বাট দেওয়া যাবে না, কারণ একই সাথে একটা বাক্য কখনো কমপ্লেক্স এবং কম্পাউন্ড হয় না। দো দিলে তো কমপ্লেক্স হবে, বাট দিলে তো কম্পাউন্ড হবে। একসাথে কি কমপ্লেক্স কম্পাউন্ড করা যাবে? যাবে না। সো দো অলদো দিলে আর বাট দেয়া যাবে না। আচ্ছা, জাস্ট কমা চিহ্ন। তবুও রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। There are several challenges। বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আচ্ছা, এবার কি বলছে? সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মক্ষম জনগোষ্ঠীকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ হতে পারে পৃথিবীর একটি রোল মডেল। তাহলে এটা একটা ক্লোজ, পারলে পর্যন্ত। এখানে মূলত বলতে চাইছে, যদি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মক্ষম জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া যায়, তাহলে বাংলাদেশ হতে পারে পৃথিবীর একটা রোল মডেল। বাক্যের সেন্স বুঝতে হবে। আমি যদি বলি তুমি এগিয়ে আসতে পারলে আমি এগিয়ে যাব, তার মানে কি? যদি তুমি এগিয়ে আসতে পারো আমি এগিয়ে যাব। বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে বাক্যটা বুঝতে হবে। তাহলে আমার এখানে একটা কন্ডিশন দিছে, আমি ইফ এর প্রয়োগ করতে পারি। আচ্ছা, যদি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মক্ষম জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া যায়, তাহলে এখানে ভার্ব কোনটা? এগিয়ে নেওয়া। এখন কে এগিয়ে নিবে এটা কিন্তু বলা নেই, মানে সাবজেক্ট নাই। কাকে এগিয়ে নিবে? কর্মক্ষম জনগোষ্ঠীকে। এটা হলো অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে এটা অবজেক্ট, কিন্তু আমার সাবজেক্ট নাই। যখন দেখবেন বাক্যের সাবজেক্ট নেই, অবজেক্ট আছে, বুঝে নেবেন সেটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করতে গেলে আগে অবজেক্ট নিতে হয়। তাহলে অবজেক্ট হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী। তাহলে আমি লিখব ইফ দ্য অ্যাক্টিভ পপুলেশন বা পিপল লিখতে পারেন, অবজেক্ট পাইলাম। এবার আসি, প্যাসিভ ভয়েস করতে গেলে তো আমার অক্সিলারি ভার্ব লাগবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ পপুলেশন ক্যান বি এগিয়ে নেওয়া, টেকেন অ্যাহেড। গো অ্যাহেড এগিয়ে যাওয়া, আর টেকেন অ্যাহেড মানে সামনের দিকে এগিয়ে নিতে পারা যায়। কিভাবে? সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে। এটা অতিরিক্ত অংশ, পেছন দিক থেকে। তাহলে আমরা লিখব কমব্যাটিং অল চ্যালেঞ্জেস, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে, কমা চিহ্ন দিলাম। এবার বলছে তাহলে বাংলাদেশ হতে পারে পৃথিবীর একটি রোল মডেল। আমি লিখব যে তাহলে ইংলিশ আর দেন দেওয়া যাবে না, ইফ দিলে আর দেন হবে না। বাংলাদেশ ক্যান বি আ রোল মডেল। দুইবার ক্যান বি খারাপ লাগতেছে, তাই তো? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে মডেল ভার্ব না নিয়ে আপনি ইজ এর ব্যবহার করতে পারেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হলো। এখন এই বাক্যটা আপনি কমপ্লেক্সে না লিখে সিম্পলে লিখতে পারেন। এভাবে লেখা যেতে পারে, বাংলাদেশ ক্যান বি আ রোল মডেল বাই টেকিং অ্যাহেড দ্য অ্যাক্টিভ পপুলেশন কমব্যাটিং অল চ্যালেঞ্জেস। আরো সুন্দর হয়। তাহলে আমরা ইন্ট্রোতে কি লিখলাম? ওকে,
তাহলে আমরা কি লিখলাম, দ্য হিউজ বা ম্যাসিভ বা গ্রেট বা এক্সেসিভ নাম্বার অফ পিপল অফ বাংলাদেশ which was once known as a bottomless basket was a concerning issue or one kind of headache, while this population can be transformed now into human resources by utilizing the opportunities of demographic dividend, as 106 million people are now active. Though Bangladesh has been enjoying this opportunity since 2007, there are several challenges. If the active population is taken ahead combating all challenges, Bangladesh can be a role model in the world. In the world দিলে আরো ভালো শোনায়, তো আমি দিলাম in the world. In the world. সো আমাদের ভূমিকা কিন্তু হয়ে গেল। এবার এখন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, ইন্ট্রোডাকশনে আমাদের যে কাজটা করণীয় সেটা হলো পুরো এসেতে আমরা যে বর্ণনা দিয়েছি সেই বর্ণনাটাকে আমরা সংক্ষেপে উপস্থাপন করব, মানে সামারি আকারে ইন্ট্রোতে, যেন ইন্ট্রো পড়লে পুরো গল্পের ধারণা পাওয়া যায় এবং এরকম পরিপূর্ণ হইতে হবে। এবার চলেন আমরা বডিতে যাই। প্রথমে আসি আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি। আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এবং বাংলাদেশ নিয়ে লিখবেন, তাহলে কোন পয়েন্টগুলো আসবে? ভূমিকা তো আসেই। প্রথমে আপনাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা বুঝাইতে হবে। আচ্ছা, তারপরে আপনাকে কি বুঝাইতে হবে? তারপরে আপনাকে বুঝাইতে হবে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগটা আসলো কিভাবে, এর পেছনে নিয়ামক কি। তারপরে আপনাকে বুঝাতে হবে যে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে পারতেছে না কেন। তারপরে আপনাকে লিখতে হবে কাজে লাগাতে করণীয় কি, তারপর উপসংহার। তো কি কি হিন্টস লিখবেন এটা আপনার মাথা থেকে বের হতে হবে এবং হবে। আমার 10-12টা ক্লাস করেন এসের এবং ফোকাসের, ইনশাআল্লাহ এগুলো চলে আসবে। এসিটা একটু বন্ধ ছাড়া লাগে। আচ্ছা, এবার আসি আমরা কি বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে এটা কি কি। আচ্ছা, একটি দেশের জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামো অনুযায়ী কর্মক্ষম সংখ্যা 15 থেকে 64 বছর যখন নির্ভরশীল জনসংখ্যাকে মানে 0, 14 এবং 65 বছরের মধ্যে ছাড়িয়ে যায়, তখন সে দেশে একটি সুযোগের সৃষ্টি হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে তার অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের উন্নতি সাধন করতে পারে। জনমিতির ভাষায় এই অবস্থানকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আচ্ছা, আমি জাস্ট এত কিছু লিখবো না, এই বাংলাটা আমি লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কিভাবে লিখবো। আমরা এতগুলো কথাকে খুব সহজ করে লিখতে পারি যে যখন কোনো দেশের কর্মক্ষম জনসংখ্যাটা ডিপেন্ডেন্ট জনসংখ্যার তুলনায় বেশি হয়, এটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তাহলে আমার এক লাইনে হবে। বাংলায় অনেক কিছু বলা যায়, ইংলিশে সেটাকে একদম ছোট করে লেখা যায়। আচ্ছা, আমরা লিখব এই হিন্টটা আপনারা ফোকাস রাইটিং এ লিখবেন না, বাট এসে রাইটিং এ লাগবে। ব্যাংকের যখন ফোকাসের পরীক্ষা ফোকাস লিখবেন তখন এই হিন্টস গুলো থাকবে না, বাট বিসিএস এর এসে তে থাকবে। তাহলে আমরা লিখব when a country's working age population, আমরা ব্র্যাকেটে লিখে দেই 15 থেকে 64, is larger বা greater বা more লিখতে পারেন than the that of dependent, দ্যাট বলতে ওই যে আমরা লিখেছি যে পপুলেশন, হ্যাঁ, দেন দা, আচ্ছা একটু আমার ঠিক করে লিখতে হবে, দেন
তা আমি এত প্যারা নিয়ে সহজ কি লিখবো, ডিপেন্ডেন্ট পপুলেশন, ব্র্যাকেটে আমি লিখব 0 থেকে 14 কমা চিহ্ন দিয়ে 65 প্লাস, এই দুইটা শ্রেণী। আচ্ছা, তাহলে আমার এই সামনের ব্র্যাকেটটার দরকার নাই। এটা যখন বেশি হয় এটা কমা চিহ্ন দিব, এটাকে it is considered demographic dividend। আমাদের আজকে ক্লাসটা কিন্তু এক্সাক্ট ট্রান্সলেশনের ক্লাস না, ট্রান্সলেশন না, জাস্ট আমি বুঝাচ্ছি যে এসেও লেখা হোক, অনুবাদটা আপনারা বুঝেন, ঠিক আছে? তারপরে যেটা বুঝাইছে যে এই একটা দেশে যখন এই সুযোগের সৃষ্টি হয় তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি সাধন করতে পারে। আচ্ছা, কে পারে? একটা দেশ। তো আমি লিখতে পারি a country can easily improve its social and economic status by utilizing the demographic dividend। জনমিতির ভাষায় এই অবস্থানকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে আখ্যায়িত করা হয়। এটা তো আমি লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের এটা একটা প্যারাগ্রাফ। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখলাম, তারপরে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা উল্লেখ করলাম, সাথে আমরা একটা সেন্টেন্স লিখে দিতে পারি। কি সেন্টেন্স? যে অ্যান্ড, ফুল স্টপের পরে অ্যান্ড জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড বাংলাদেশ is a beneficiary of golden demographic dividend। এই লাইনটা কেন দিব? কারণ ভাই আমাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড লিখতে হবে, সো আমি এটা যোগ করবো, স্বাভাবিক। সবকিছু বোঝানোর পর বললাম যে, প্রথমে তো বললাম যে কোনো দেশ নিয়ে বুঝাইলাম, শেষে গিয়ে বললাম কি যে এবং বাংলাদেশ কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা কি সুবিধাভোগী। সো এটা আমার একটা প্যারাগ্রাফ হলো। ফোকাসে কোনো হিন্টস থাকবে না, এরকম কোনো হিন্টস থাকবে না, শুধু প্যারাগ্রাফ করে করে লিখবো। কয় পেজ লিখতে হবে এগুলো কোনো জরুরি প্রশ্ন না, জরুরি হচ্ছে কিভাবে লিখতে হবে। কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের, আমি তো আসলে কনফিডেন্সে বিসিএস এর ক্লাস এবং ক্যারিয়ার ম্যাপে ব্যাংকের ক্লাস নেওয়ার সুবাদে এই ক্লাসগুলো ফেস করি, আমি দেখি ব্যাংকের স্টুডেন্ট, বিসিএস স্টুডেন্ট সবার আগে প্রশ্ন, স্যার কয় পেজ লিখতে হবে? খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। কেউ জিজ্ঞেস করে না স্যার স্ট্রাকচারটা কেমন হবে, শুধু বলে স্যার কয় পেজ লিখতে হবে। খুবই খারাপ লাগে। কেন খারাপ লাগে জানেন? এই জন্য খারাপ লাগে যে ছেলেমেয়েরা আসলে জানে না তার কি জানা উচিত, এটাই জানে না। কয় পেজ লিখবো হিসাব তো অনেক পরে, আগে কিভাবে লিখবো, লেখার ওয়ে কি, এইটা আগে। পেজ সংখ্যা কমানো বাড়ানো যাবে তো। এবার আমরা পরের প্যারাতে চলে যাই। কি বলছে দেখেন, এখন আমরা একটা প্যারা পাইলাম যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা, মানে কোন দেশে যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকে তখন ওই দেশ কি কি সুবিধা পায়।
সেটা বাংলাদেশ হোক আর যে কোনো দেশ হোক। আচ্ছা, মিউট। আচ্ছা, পূর্বের পেজের ছবি না পেলে রেকর্ড দেখে নিতে হবে। সময় ছিল পর্যাপ্ত একটু। এটা এখন আমার মানে রিকভার করা সম্ভব না, এটাকে আনা যাবে না আর ফেরত, আবার লিখতে হবে না হলে। আচ্ছা, এবার বলছে কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাগুলো কি কি। অর্থনীতিবিদদের মতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে 4টি সুবিধা পাওয়া যায়: শ্রমের যোগানের উন্নতি, সঞ্চয়ের প্রবৃদ্ধি, মানব পুঁজি এবং দেশীয় বাজার সম্প্রসারণ। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি 4টি সুবিধা আর কি। তাহলে আমরা যদি এই অনুযায়ী লিখি, এটা আমরা কেন লিখব, এটা ফোকাস রাইটিং এর এই টপিকটার যদি ফোকাস রাইটিং হিসেবে আসতো তাহলে এই পয়েন্টটা না লিখলেও চলতো, এসেতে লিখলে ভালো হয়, কিন্তু আমরা তো শিখবো আগে, এই জন্য আমরা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পয়েন্ট লাইন কি ছিল, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা। অর্থনীতিবিদদের মতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের 4টি সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য famous economists, অর্থনীতিবিদদের মতে, আমরা একটু বাড়াই লিখি, among thousands of opportunities, মানে হাজার হাজার সুযোগ সুবিধার মাঝে there আসলে কি চাই একটু কথা বলতে চাই, there are 4 major facts, 4টা প্রধান সুবিধা আছে। কি কি? একটা হলো শ্রমের যোগানের উন্নতি। শ্রমের যোগান কি? শ্রম দিতে গেলে কি লাগবে? শ্রমিক লাগবে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানেই তো হচ্ছে কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি। তাহলে আমার একটা সুবিধা হচ্ছে শ্রমের যোগানের উন্নতি। এটাকে আমরা আমাদের ভাষায় সুন্দর করে আমরা লিখি যে পয়েন্ট করে দিলাম, যে রোমান সংখ্যায় দিলাম improvement of the demand for labor। 2 নম্বর পয়েন্টে আসেন, সঞ্চয়ের প্রবৃদ্ধি। কেন? যদি শ্রমিকের সংখ্যা বেশি হয়, মানুষ যদি কাজে যুক্ত হয়, তাহলে না মানুষ সঞ্চয় করবে। মানুষ যদি কাজই না পায়, ও সঞ্চয় করবে কই থেকে? তাহলে গ্রোথ অফ সেভিংস। 3 নম্বরে আছে মানব পুঁজি। এখানে মানব পুঁজি বলতে যেটাই বুঝায়, 2টা জিনিস বোঝাতে পারে। এটা হলো মানুষের পুঁজি, আরেকটা হলো মানুষ নিজেই যখন পুঁজি হয়ে দাঁড়ায়। একটা দেশকে যদি আমরা একটা বিজনেস সেন্টার কল্পনা করি, তাহলে এই বিজনেস সেন্টারের পুঁজি হচ্ছে এই দেশের কর্মক্ষম মানুষগুলো। বুঝেন নাই? আমার একটা ব্যবসা আছে, আমার পুঁজি কি? টাকা। এখন আমি একটা দেশ, আমার পুঁজি কি? কর্মক্ষম মানুষ। আমরা সেই সেন্সে নিব যে মানব পুঁজি একটা। তাহলে আমরা লিখতে পারি যে, এটা আর একটু সহজ করে দিই আমরা, হিউম্যান ক্যাপিটাল
মানব পুঁজি ফর ডোমেস্টিক প্রোডাকশন। আমি একটু যোগ করে দিলাম, দেশের অভ্যন্তরীণ উৎপাদনের জন্য মানব পুঁজি। আরেকটা আসেন, দেশি ও বাজার সম্প্রসারণ। দেশীয় বাজার সম্প্রসারণ, হ্যাঁ, দেশীয় বাজার। তাহলে আমরা লিখতে পারি যে এনহ্যান্সমেন্ট অফ লোকাল মার্কেট। স্বাভাবিকভাবে দেখে কিছু মনে হচ্ছে না, বাট এই চারটা বড় একটা ফ্যাক্টর। আপনার দেশে প্রচুর সম্পদ আছে, কোটি কোটি হেক্টর আবাদি জমি আছে, ফসল ফলানোর মতো আছে, অনেক খাল বিল নদী নালা পুকুর আছে। আপনার দেশের ভেতরে কয়লা খনি আছে, স্বর্ণেরও খনি আছে, সবই আছে, কিন্তু এগুলো উত্তোলন করার মতো, চাষ করার মতো মানুষ আপনার নাই, বাইরে থেকে হায়ার করে আনতে হয়। যারা আসে তারা আইসা আপনার দেশে যে ইনকামটা করবে, ওটা কি করবে? ওটা তার দেশে নিয়ে যাবে, এতে কোনো লাভ হবে না ওই দেশের। তো একটা দেশের বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। তো বাংলাদেশ সেই পিরিয়ডে আছে, যদি এদেরকে কাজে লাগাতে পারে তাহলে এটা মানে মহা বিপ্লবে রূপ নেবে আর কি। যাই হোক, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চারটা প্রধান সুবিধা, এটা শুধু বাংলাদেশে না, সব ক্ষেত্রে। এই ব্যাখ্যাগুলো আর নিলাম না আমি। এই চারটা সুবিধা নিশ্চিত করা যাবে যদি এই কর্মক্ষম যুবশক্তিকে কাজে লাগানো যায়। ওকে, তাহলে আমি এই লাইনটা লিখে দেই যে একটু এখানে লিখে দেই যে these benefits can be enjoyed only if, কেবল যদি, আচ্ছা এটাকে আমরা আরো একটা ফ্রেজ হিসেবে লিখি, এত বড় না করে, কাজে লাগানো যাবে অনলি বাই, কাকে? কি করে? যুব শক্তিকে কাজে লাগিয়ে। এনগেজিং দ্য ইউথস। একটা কথা আমি এখানে যোগ করে দেই, উইথ স্কিলস। শুধু তরুণকে যোগ করলে হবে না, দক্ষতা থাকতে হবে। তাহলে দক্ষতা সহ তরুণদেরকে কাজে লাগিয়ে এই সুবিধাগুলো ভোগ করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা লাইন এখানে আছে কি যেন, 2040 সাল নাগাদ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগটি হ্রাস পেতে শুরু করবে। এটা একটা কনসার্নিং ইস্যু, তাই না? যে 2040 সাল নাগাদ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সুযোগটি হ্রাস পেতে শুরু করবে। মানে বাক্যটা লেখা হয় নাই, মানে আমরা 2040 সাল পর্যন্ত এটাকে কাজে লাগাতে পারবো, তারপর কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধাটা আমরা পাবো না, মানুষ বয়স্ক হয়ে যাবে, শিশুর সংখ্যা বাড়বে। এই হলো বিষয়টা, কনসার্নিং ইস্যু। আচ্ছা, আমরা এই লাইনটাকে একটা লাইনে লিখে দেই যে, আমার এখানে জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি, পরে লিখে নেবেন যে আফটার 2040, 2040 পর বাংলাদেশ মে বা বাংলাদেশ উইল, মে দিলাম, সম্ভাবনা আছে, লুজ দিস ভাইটাল অপরচুনিটি। বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ সুযোগটা হারাবে কত? 2040 পরে। তাহলে এটা একটা প্যারাগ্রাফ হবে। যারা স্ক্রিনশট নিয়ে নেননি তারা নিয়ে নেন।
তাহলে আমার একটা ইন্ট্রোডাকশন হলো, এরপরে আমার দুইটা প্যারাগ্রাফ হলো এখন পর্যন্ত। ধৈর্য নিয়ে পুরো ক্লাস জুড়ে থাকতে হবে। আশা করি এতক্ষণ স্ক্রিনশট নেওয়া হয়েছে। এবার আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে বলছে, বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা এত, এর মধ্যে প্রকৃত শ্রম শক্তি হচ্ছে ৬২.১ মিলিয়ন যারা প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কাজ করে, বাকি ২.৬ মিলিয়ন এখনো পুরোপুরি বেকার। আচ্ছা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা যদি অর্জন করা যায় তাহলে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়বে, তেমনি অধিক সংখ্যক মানুষ অর্থনৈতিকভাবে সক্রিয় থাকবে এবং তাদের সঞ্চয়ের পরিমাণও বাড়বে। একটু দেখে নেই আমি। আচ্ছা, তার মানে যেটা বুঝলাম, এইটা এই অংশটা একটু দেখে নেই। এই অংশটা হচ্ছে ওই আগের যে প্যারাগ্রাফটা আমরা লিখলাম, একটু আগে শেষ করলাম, ওইটারই একটা অংশ হবে। সো এটা আলাদা প্যারা না, একটাই অংশ হবে। বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা ১০৬.১ মিলিয়ন। আচ্ছা, এর মধ্যে প্রকৃত শ্রম শক্তি হচ্ছে ৬২.১ মিলিয়ন যারা প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কাজ করে, বাকি ২.৬ মিলিয়ন এখনো পুরোপুরি কি বেকার। ও, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা যদি অর্জন করা যায় তাহলে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়বে, তেমনি অধিক সংখ্যক মানুষ অর্থনৈতিকভাবে সক্রিয় থাকবে এবং তাদের সঞ্চয়ের পরিমাণও বাড়বে। আচ্ছা, এটা আমার এখন লেখার দরকার নেই, ফোকাসের জন্য এটা বাড়তি মনে হচ্ছে। একটু আগে তথ্য লেখা আছে, এটা বাদ দেন। আমরা এবার আরেকটা প্যারাগ্রাফে যাব। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কারণ সমূহ। বাংলাদেশে যে আজকে আমরা এই একটা জনসম্পদ পেয়েছি, এটা কি আকাশ থেকে ফালাই দিছে? হ্যাঁ, আল্লাহ দিয়েছে, কিন্তু এটা রেডি করতে হয়েছে, তো নার্সিং করতে হয়েছে। কিভাবে আসছে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা, তার আমরা কারণ সমূহ জানবো আর কি। তাহলে এই পয়েন্টটা ফোকাস রাইটিং এ লেখা যাবে না, এসেতে লিখতে হবে। তাহলে ফোকাসে কি করব? ফোকাসে একটা টপিক সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফটা শুরু করব। টপিক সেন্টেন্স কেমন? আমি লিখতে পারি, দেয়ার আর, আচ্ছা দেয়ার আর না লিখি, একটু অন্যভাবে লিখি, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড লিখেন, আপনারা দেখে নেন একটু। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ is the outcome of several factors and initiatives by the state. এটা আমার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স বলতে কি, এক ধরনের ইন্ট্রোডাকশন বলা যায়, সূচনা বাক্য। আমি কারণ লিখবো তার আগে আমি সূচনায় লিখলাম যে বাংলাদেশে এই জনমিতি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা হচ্ছে কতগুলো ফ্যাক্টরের একটা বহিঃপ্রকাশ, ফলাফল, এবং রাষ্ট্র কর্তৃক কতগুলো পদক্ষেপ নেয়ারই একটা ফল। সেগুলো কি? যেমন, আচ্ছা, এক নম্বরে বলছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রধান আর্থসামাজিক সূচকগুলোর উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নাম্বার ওয়ান, আমিও নাম্বার ওয়ান দিলাম, যে ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রধান আর্থসামাজিক সূচকগুলোর উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার এখানে ভার্ব কোনটা? অর্জন করেছে। কে? বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, বাংলাদেশ অর্জন করেছে। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট। কি অর্জন করেছে? উল্লেখযোগ্য অগ্রগতি। তাহলে রিমার্কেবল প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস। আচ্ছা,
সাবজেক্ট পাইছি বাংলাদেশ, ভার্ব পেলাম অর্জন করেছে, অবজেক্ট পেলাম উল্লেখযোগ্য অগ্রগতি। এবার বাকি যে অংশটুকু আছে এটা কি অতিরিক্ত অংশ, পেছন দিক থেকে লিখতে হয়। কোথায়? প্রধান আর্থসামাজিক সূচকগুলোর উন্নতির ক্ষেত্রে। তাহলে আমি লিখতে পারি ইন দা কনটেক্সট অফ প্রধান, মানে কি প্রাইম বা পিভোটাল, প্রাইম বা পিভোটাল আর্থসামাজিক সূচক, সোশ্যাল ইকোনমিক ইন্ডেক্সেস, সূচকগুলো। আচ্ছা, আপনারা জানেন সূচকের ইংলিশ হচ্ছে ইন্ডেক্স, যেহেতু বলছে সূচকগুলো তার মানে ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হবে। ইন্ডেক্সের প্লুরাল ফর্ম দুই ভাবে লেখা যায়, একটা হলো ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস, দুই ভাবে হতে পারে। আচ্ছা, এবার বলছে যেমন, আমরা লিখতে পারি such as, যেমন প্রথমে কি বলছে 2023-এ সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে 76.8%। তাহলে বাংলাদেশ কিছু সামাজিক আর্থিক খাতে বেশ সূচকে এগিয়ে গেছে, এর ফলে আজকে এই আমরা একটা কর্মক্ষম জনসংখ্যা পেয়েছি। সেগুলো কি কি? 2023-এ সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে 76.8%। ওকে, তাহলে আমি লিখতে পারি যে লিটারেসি rate has increased, যদিও 2024 তবুও 2024 সাল এখন, তবুও এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি লিখতে পারবেন। has increased কত? 76.8% at 76.8%। কবে? in 2023। বলতে পারেন যে ভাই 2023 দেওয়ার পর আপনি প্রেজেন্ট পারফেক্ট লিখলেন কেন? আপনি উঠতে পারেন, আপনি ওঠার কিছু নাই। যখন এইসবের জরিপ কোন রকম দেই আমরা, যেগুলো আপডেটেড এরকম না পাওয়া পর্যন্ত লেটেস্ট জরিপগুলোকে আপনি প্রেজেন্ট টেন্সেই রাখতে পারেন, যেটা হয়েছিল সর্বশেষ এটাই প্রেজেন্ট টেন্সে রাখতে পারেন। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা আসি পরের পয়েন্টে, কি দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে 18.7%। ওকে, poverty rate has reduced at 18.7%। আর চরম দারিদ্র্যের হার নেমে এসেছে 5.5%। এখানে যোগ করে দেই and extreme poverty rate at 5.6%। এই ইনফরমেশন গুলো না জানলে আপনার লেখা সম্ভব না। অনেকেই চান যে কোনো একজন শিক্ষক তাকে ফোকাস রাইটিংটা লেখা শেখাই দিবে। কেমনে শেখাবে? আমি শুধু ফরম্যাটটা শেখাতে পারবো, বাট আপনি যদি জীবনের পত্রিকা না পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্স না পড়েন, ডেইলি স্টার না পড়েন, আপনি যদি মানে সোশ্যাল মিডিয়াগুলোতে গুরুত্বপূর্ণ খবরগুলো না দেখেন, আপনি যদি তথ্য না জানেন, তাহলে আমি কেমনে শেখাবো আপনাকে? তথ্য আপনার, উপস্থাপন কৌশল আমার। এটাই হচ্ছে ফোকাসের ক্লাস। কথা ক্লিয়ার? তথ্য কিন্তু আপনাকে অর্জন করতে হবে ডে বাই ডে। ওই যে ছোটবেলায় শিখেছিলাম একটা এসে দিয়ে 10টা এসে লেখা, একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ লেখা। মনে করে দেখেন, এইভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ লেখা যেত, কিংবা একটা এসে দিয়ে 10টা এসে লেখা যেত, এই টাইপের পড়াশোনা যারা পড়তো তারা কোন রকমের 33 পেয়ে হয়তো পাস করতো, তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন রেজাল্ট পেত না। সো এটা বোঝার বিষয়। আচ্ছা, এবার কি আসি আমাদের পরের পয়েন্টে, স্বাস্থ্য খাতের উন্নতির ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু 2023 সালে দাঁড়িয়েছে 72.3 বছর। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু, এটা আমার সাবজেক্ট। আর দাঁড়িয়েছে মানে হয়েছে, এটা ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিসের ফলে? স্বাস্থ্য খাতের উন্নতির ফলে। এটা হচ্ছে এক্সট্রা অংশ। আপনি এক্সট্রা অংশকে মূল বাক্যের পরও দিতে পারেন, আগেও দিতে পারেন, যেখানেই দেন, বাট পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে আমি লিখবো ফলে, থ্যাঙ্কস টু, অ্যাজ এ রেজাল্ট অফ তো লিখে নিই, এখন একটু থ্যাঙ্কস টু দিয়ে দেন। কোনো কিছুর ফলে, কোনো কিছুর মাধ্যমে যখন কিছু ঘটে থ্যাঙ্কস টু দিতে পারেন।
থ্যাঙ্কস টু দ্য ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট অফ, এখানে ইমপ্রুভমেন্ট দিলে ভালো হইতো, সমস্যা নেই, হেলথ সেক্টর। আচ্ছা, বাংলাদেশের মানুষের গড় আয়ু 23 সালে দাঁড়িয়েছিল 72.3 বছর। আচ্ছা, দ্য অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অফ বাংলাদেশি পিপল কত ছিল 2023-এ? 24-এরটা আমি জানি না, এটা প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, উভয় টেন্সে আপনি লিখতে পারেন। হ্যাজ স্টুড দাঁড়িয়েছিল at 72.3 years old in 2023। আচ্ছা, আর শেষের পয়েন্টটা বলছে বাংলাদেশের মানব সূচকে অবস্থান হচ্ছে 2023 অনুযায়ী 129তম। এটাকে আমি লিখবো এভাবে যে অ্যাকর্ডিং টু 2023, এটা অনুসারে বাংলাদেশ মানে বাংলাদেশের, আমি সংক্ষেপে লিখলাম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সংক্ষেপে বলা হয় এইচডিআই। এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সূচক, এইচডিআই পজিশন কত? 129তম। ওকে, তার মানে এই সব নিয়ামকের কারণে বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পিরিয়ডটি দেখা গিয়েছে। তবে আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়, এটা সারা জীবন থাকবে না। আজকের তরুণ সারা জীবন তরুণ থাকবে না, হবে সে বৃদ্ধ। সুতরাং 2040 সালে এটা কিন্তু, এই পিরিয়ডটা কিন্তু বাংলাদেশ আর ভোগ করতে পারবে না। আবারও পারবে আরো অনেক পরে, যখন শিশুরা তরুণ হবে, বৃদ্ধরা মানে মারা যাবে, এটা তো জাগতিক নিয়ম। যখন ডিপেন্ডেন্সি রেশিও কমে যাবে, তখন আবারও এক সময় আসবে। ওকে, আমি আবারও বলি, আজকের ক্লাসটা অনুপাতের ক্লাস না, আজকের ক্লাসটা ফোকাস বাইসের ক্লাস। আমি শুধু চেয়েছিলাম এক ঢিলে যেন দুই পাখি হয়, মানে অনুবাদটাও শেখা যেন হয়, আমার এসেটাও যেন শেখা হয়। আচ্ছা, সুতরাং আমি কিছু কিছু বাংলা বাদ দিচ্ছি, এগুলো নিয়ে রাজনৈতিক আন্দোলন করার দরকার নেই, এটা আমার কাজ না। আমার কাজ এসেটা রেডি করা। স্ক্রিনশট নিয়ে নিছেন আশা করি, আমি এবার মুছে দিলাম। যায় 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 লেখা যায়, কিন্তু অ্যাসিড যদি তোমার মনে হয় যে আমার এটা লেখা হয় কম, তাহলে অ্যাসিড শব্দটা বেশি বেশি করে লিখো। মুছে দিলাম। পরের পেজে। আচ্ছা, ও আমরা এতক্ষণ ধরে 1 নাম্বার কারণ পাইছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের 1 নাম্বার কারণ বুঝতে গিয়ে এগুলো আমরা পেয়ে গেলাম। এবার আসি 2 নাম্বার কারণ। গত এক দশকে বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে ছিল 6.7%, যার অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে। আচ্ছা, গত এক দশকে, এটা টাইম, সাবজেক্ট কি? বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার। তাহলে আমি লিখতে পারি যে 2 নাম্বার দিয়ে গত এক দশকে, ইন লাস্ট 1 ডিকেড, বা 1 না দিলেও হবে, গত এক দশকে। এখানে আপনি ইন না দিয়ে ডিউরিংও দিতে পারেন, ডিউরিং দিলে আরো ভালো, এক দশক ধরে যেহেতু চলছিল দিতে পারেন। আচ্ছা, বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার, এটা হলো আমার সাবজেক্ট। তাহলে আমি লিখতে পারি দ্য অ্যানুয়াল অ্যাভারেজ জিডিপি গ্রোথ
rate was 6-7%, 6-7% মধ্যে ছিল, যার অর্থ that means যার অর্থ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হয়েছে। তাহলে এখানে শক্তিশালী হয়েছে এটা ভার্ব, আর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো সাবজেক্ট। দ্যাট মিন্স কান্ট্রিজ, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ শক্তিশালী হয়েছে, হ্যাজ বিকাম স্ট্রং, robust, stable, অনেক কিছু লিখতে পারেন আসলে, হ্যাঁ, শক্তিশালী বুঝালেই হলো। আচ্ছা, এবার বলছে 3 নাম্বার পয়েন্ট, মানে বাংলাদেশে কেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেখা গেল, তার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির একটি উল্লেখযোগ্য চালিকা শক্তি। এখানে সাবজেক্ট কে? তৈরি পোশাক শিল্প। আচ্ছা, তাহলে আমি লিখবো রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তৈরি পোশাক শিল্প। আচ্ছা, এখানে দেখেন কোনো ভার্ব নাই, যে বাক্যে ভার্ব নাই সেখানে বি ভার্ব, যেমন আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, সে একজন শিক্ষক, কোনো ভার্ব নাই, সেখানে বি ভার্ব লাগবে। তাহলে ইজ, রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ হলো সাবজেক্ট, পেলাম ভার্ব। এখন কি? যে দেশের অর্থনীতির একটি উল্লেখযোগ্য চালিকা শক্তি। তাহলে এটা পুরোটাই কমপ্লিমেন্ট, সাবজেক্ট আর কমপ্লিমেন্ট বা অবজেক্ট যেই হোক পেছন দিক থেকে অনুবাদ হয়, পার্ট বাই পার্ট। প্রথমে একটা উল্লেখযোগ্য চালিকা শক্তি, ইংলিশ লিখতে হবে আ নোটেবল বা রিমার্কেবল ড্রাইভিং ফোর্স, একটা উল্লেখযোগ্য চালিকা শক্তি কিসের? দেশের অর্থনীতির, অফ কান্ট্রিজ ইকোনমি। রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ আ রিমার্কেবল ড্রাইভিং ফোর্স অফ কান্ট্রিজ ইকোনমি। আচ্ছা, আমি এত না দিয়ে সহজ করে লিখতে পারতাম রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ আ রিমার্কেবল ইকোনমিক ড্রাইভিং ফোর্স অফ দ্য কান্ট্রি, এভাবেও লিখতে পারতাম। যাই হোক, বলছে যেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, তার মানে বাক্য এখনো শেষ হয়নি, লিখতে হবে হোয়ার, যেখানে। এবার ভার্ব কোনটা? এই অংশটুকুর, এই অংশটুকুর ভার্ব হলো সৃষ্টি হয়েছে। কে সৃষ্টি করছে সেটা বলা নেই, বাট কি সৃষ্টি হয়েছে? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সাবজেক্ট কিন্তু এখানে নেই। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, সাবজেক্ট নাই, অবজেক্ট দিয়ে শুরু, মানে প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমি এক কথায় লিখতে পারি যে এত পেইন না নিয়ে মিলিয়নস অফ employment employment opportunities, employments লিখে দিই তাহলেই হয়ে যায়, কর্মসংস্থান, হ্যাঁ, have been created, যত সহজে শর্টে লেখা যায়, where millions of employments have been created, যেখানে শত শত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সুযোগ আর লেখার দরকার নেই। তাহলে এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে? মানুষ কাজে যুক্ত হয়েছে, আর মানুষ কাজে যুক্ত হয় কি হয়েছে? আমার ডিপেন্ডেন্সি রেশিও কমে গিয়ে অ্যাক্টিভ পিপলের সংখ্যা বেড়ে গেছে, এবং আমার দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছে, অর্থনীতির চাকা মজবুত হচ্ছে, মানুষ ভালো ইনকাম করতেছে, মানুষ ভালো বউ বাচ্চাকে খাওয়াতে পারতেছে, পড়াতে পারতেছে, ঠিক আছে, ছেলেপেলেরা অল্প কিছু দিন পরেই বিয়ে শাদী করতে পারতেছে, কারণ কি? ওরা আয় বেশি করতেছে। 4 নম্বরে আসেন। এবার কি ভাবতেছেন যে আমরা তো বিয়ে শাদী করতে পারলাম না? পারবেন, আপনাদের জব টপ হলে বিয়ে শাদী করতে পারবেন। ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি, আধুনিক কৃষির প্রসার, বিদেশে কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে পাঠানো রেমিটেন্স, ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কল্যাণে দেশের ভিতর নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি। আচ্ছা, ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কল্যাণে দেশের ভিতর নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি
বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে বৃদ্ধি করেছে। তাহলে এখানে ভার্ব কোনটা? বৃদ্ধি করেছে। কি বৃদ্ধি করেছে? বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে বৃদ্ধি করেছে। তাহলে এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে বাক্যের অবজেক্ট। এটা হলো অবজেক্ট, আর বৃদ্ধি করেছে এটা হলো ভার্ব। তাহলে অবজেক্টও পাইলাম, ভার্বও পাইলাম। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি সাবজেক্ট কোনটা, কে বলতে পারবেন সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা কে বলতে পারবে? আমি যদি বলি কে বৃদ্ধি করেছে? রাজীব ঠান্ডা মাথায়, এখানে কি বলছে? বৃদ্ধি করা হয়েছে নাকি বৃদ্ধি করেছে? বৃদ্ধি করেছে। তাহলে আমি যদি বলি কি বৃদ্ধি করেছে, উত্তর হলো বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে বৃদ্ধি করেছে, বা কাকে বৃদ্ধি করেছে? সম্ভাবনাকে বৃদ্ধি করছে। তাহলে রাজীব এখন যদি প্রশ্ন করি কে এই সম্ভাবনাকে বৃদ্ধি করেছে, যাই হোক অবশেষে পারছো, ভালো লাগছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, ফ্রেজ আছে, সমজাতীয়। তো এরকম কমা চিহ্ন দিয়ে দিয়ে একাধিক পার্ট থাকলে আমরা সিরিয়াল মেনটেন করি, যার কথা আগে বলছে তার ইংলিশটা আগে হবে। প্রথমে কার কথা বলছে? ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি। তাহলে আমি লিখব ইনক্রিজিং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তারপর কমা চিহ্ন দিয়ে বলছে আধুনিক কৃষির প্রসার। enhancement of modern agriculture. Modern agriculture, আধুনিক কৃষির প্রসার। এরপরে বলেছে তারপর কি বলেছে দেখেন, বিদেশে কর্মরত বাংলাদেশীদের কাছ থেকে পাঠানো রেমিটেন্স। তাহলে এখান থেকে শুরু করে এটা কিন্তু একটা ফ্রেজ। যখনই ফ্রেজ তখনই আপনাকে পেছন লিখতে অনুবাদ করতে হবে। দেখেন আমি এখানে আগে প্রসারের ইংলিশ লিখছিলাম এনহ্যান্সমেন্ট, তারপর রয়ের ইংলিশ লিখেছি, তারপর আধুনিক কৃষি। এরকম এখানে আমি আগে রেমিটেন্স লিখব। আচ্ছা, রেমিটেন্সেস। আচ্ছা, থেকে, ফ্রম, ওই পাঠানো ইংলিশ লিখতে হবে না, ফ্রম বিদেশে কর্মরত বাংলাদেশী, ফ্রম দা বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস। এইটুকু বললে আর কিছু বলতে হয় না। এক্সপ্যাট্রিয়েটস বলতে প্রবাসী, যারা বিদেশে কর্মরত থাকে। সো এত শব্দ লিখবো কেন? আচ্ছা, গেল। এবার কি বলছে? ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর কল্যাণে দেশের ভিতর নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা কিন্তু একটা ফ্রেজ, এটাও পেছন দিক থেকে লিখতে হবে, নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি। তাহলে আমাকে লিখতে হবে ক্রিয়েশন, সৃষ্টি, বা রাইজ লিখতে পারি, অফ নিউ এন্টারপ্রেনার। এখানে ক্রিয়েশন না দিয়ে আপনি রাইজিং দিলে খুব ভালো হয়, মানে বৃদ্ধি। যদিও বলছে ওখানে সৃষ্টি, আসলে এখানে বৃদ্ধি শব্দটা চমৎকার। ক্রিয়েশন না দিয়ে আমি দেব রাইজিং। রাইজিং নিউ এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার্স, নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি
দেশের ভেতরে, আচ্ছা, ইন দ্য কান্ট্রি, দেশের ভেতরে। পেছন দিক থেকে যাচ্ছে, ধৈর্য লাগবে অনেক। এবার আসি কল্যাণে। কল্যাণের ইংলিশ হচ্ছে থ্যাঙ্কস টু। কল্যাণে, কিসের কল্যাণে? আচ্ছা, দুইটা জিনিস, একটা হলো ব্যাংক আর একটা হলো ক্ষুদ্র ঋণ সংস্থা। তাহলে কার কথা আগে বলছে? ব্যাংক। তাহলে ব্যাংকে আগে লিখবো, ব্যাংকস অ্যান্ড মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনস। এতক্ষণ ধরে আমরা লিখেছি বাক্যের সাবজেক্ট। এবার ভার্ব দরকার, তাই তো? আচ্ছা, এখানে লিখি ভার্ব যেন কোনটা? বৃদ্ধি করেছে। তাহলে হ্যাজ এনহ্যান্সড বা ইনক্রিজড বা গ্রোন বা রাইজেন, কত কিছু লেখা যায়, লিখতে পারেন। আমি আমার পছন্দ মতো ওয়ার্ড লিখলাম, বৃদ্ধি করেছে। কাকে বৃদ্ধি করেছে? অবজেক্ট কোনটা? বাংলাদেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সম্ভাবনা কি, এটা পুরোটাই অবজেক্ট। মনে আছে তো? সাবজেক্ট যখন সাইজে বড়, অবজেক্ট যখন সাইজে বড়, যে কোনো পার্ট যখন সাইজে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আমার পেছনের পার্টটা কি? সম্ভাবনা। দা পোটেনশিয়ালস, অথবা লিখতে পারেন প্রসপেক্টিভস, প্রবাবিলিটিস। আপনার যা মন চাই লিখেন, সম্ভাবনা যেন অসম্ভাবনা না হয়, এটা মাথায় রেখে যা মন চাই লিখতে পারেন। পোটেনশিয়ালস অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অনেকের মাথায় প্রশ্ন করে যে স্যার এখানে দাঁড়া কেন দিলেন? যেহেতু ভাই নির্দিষ্ট করে বলছে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, তাহলে তুমি দিবা না কেন? তোমাকে তো দিতে হবেই, তুমি দিতে বাধ্য। মোটেও কিন্তু কঠিন কিছু না। কঠিন কার কাছে? দেখেন আজকের ক্লাসের কথা যদি বলি, উপস্থিত ছিল কতগুলো মানুষ, এখন কমতে কমতে দেখেন কয়জন হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এভাবেই ঠিক ঝরে পড়ে যায় লিখিত পরীক্ষার আগে কিংবা পরীক্ষার হলে হাজার হাজার পরীক্ষার্থী, এভাবেই ঝরে পড়ে যায়। ধৈর্য, ধৈর্য খুব কঠিন ব্যাপার। এই ধৈর্য ধারণ করতে না পারলে কপালে দুঃখ আছে। এটা শুধু এক্সাম প্রিপারেশন না, চাকরি পাবেন, চাকরির পরে বিয়ে শাদী করবেন, আপনি সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে না পারলে কপালে দুঃখ আছে। এমনও কিছু সিচুয়েশন আছে, যদি ধৈর্য ঠিক রাখতে না পারেন তাহলে অনেক অঘটন ঘটে যেতে পারে। সুতরাং ধৈর্যশীল হতে হবে, মনোযোগী থাকতে হবে। আচ্ছা, তো এবার আমরা পরের পার্টে চলে যাই। আশা করি একটু লিখে নিয়েছেন। In last one decade, the annual average GDP growth rate was 6-7%. That means country's economic growth has become strong or robust. Ready-made garment industry is a remarkable driving force of country's economy, where millions of employments have been created. Increasing information and technology, enhancement of modern agriculture, remittances from the Bangladesh expatriates, rising of new entrepreneurs in countries thanks to banks and microcredit organization has enhanced the potentials of demographic dividend in Bangladesh. So এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। What a color! এবার আমরা পরের পয়েন্টে চলে যাব। আসেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জ গুলো কি কি? এবার আসি, অনেক কিছু তো আমরা বুঝলাম, চ্যালেঞ্জ কি কি? চ্যালেঞ্জ আছে না? আপনার দাদা, ধরেন আমার দাদা মারা গেছেন, আমার দাদা মরে যাওয়ার আগে আমারে বলছে, রানা মরে যাচ্ছি, যাওয়ার আগে তো একটা খবর দিয়ে যায়। বলো, খবর হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বিশাল পুকুরটা আছে, ওই পুকুরের মধ্যে তোর জন্য আমি 1 কলস স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন রেখে যাচ্ছি, আমি মরে যাওয়ার পর তুলে নিস। খুব খুশি আমি। আরে আমার তো আসলে 1 কলস স্বর্ণ মুদ্রা আছে। আচ্ছা, ভালো কথা, কিন্তু সমস্যা হলো আমি সাঁতার কাটতে পারি না, পুকুরে নামবো কেমনে? সমস্যা না? এখন আমার ছোট ভাই সাঁতার কাটতে পারে, ওরে বললাম যে দাদা তো এরকম খবর দিয়ে গেছে, এটা তুলতে হবে। ও দেখা গেলো রাতে চুরি করে নিয়ে নিল। অথবা যদি আমারে বললো যে ঠিক আছে আমি করতে পারি, ভাগ হবে 4 ভাগ, 4 ভাগ করে 1 ভাগ তোমার, 3 ভাগ আমার, তো লাভ আছে? লাভ নেই। তার মানে
শুধু আপনার সম্পদ থাকলে হবে না, এই সম্পদটা ইউটিলাইজ করতে গিয়ে চ্যালেঞ্জ আছে অনেক। রহিম মিয়ার 4 জন সন্তান, 4 জন সন্তানকে নিয়ে রহিম মিয়া মানুষ করতেছে, বড় করতেছে, খুব আশাবাদী তার দুঃখ ঘুচে যাবে। কিন্তু সমস্যা হলো রহিম মিয়ার 4 জন সন্তানের একজন সন্তান মোটেও লেখাপড়া করেনি, জাস্ট জুয়ান হয়েছে। আরেকজন সন্তান লেখাপড়া করছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম নিয়ে পড়ছে। আচ্ছা, আরেকজন সন্তান লেখাপড়া করছে আইটি সেক্টরে, একজন সন্তান ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছে। ঠিক আছে, এখন দেখেন এগুলো শুনে মনে হচ্ছে অনেক কিছু না, কিন্তু সমস্যা আছে। লেখাপড়া শেষ, যেটা লেখাপড়া নাই ও তো কোনো কাজেই যুক্ত হতে পারতেছে না। যেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে সে প্রকৌশলী হিসেবে দেশে কাজ করতে গিয়ে প্রথম দিনই রাজনৈতিক নেতাদের চর থাপ্পড় খাইল, কারণ সে সৎ, ওকে সৎ কাজ করতে দিবে না। তখন মনের দুঃখে সে চলে গেল আমেরিকা, এটাকে বলে ব্রেইন ড্রেইন, মেধা পাচার। যে ছেলেটা ট্যুরিজমে পড়াশোনা করছে ঢাবি থেকে, এত স্বাদ নিয়ে পড়াশোনা করলো, শখ করে পড়লো, দেশ তার পেছনে টাকা বিনিয়োগ করে তাকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করালো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো কি দেশের টাকায়, মানুষের টাকায় চলে। কিন্তু তারে মানুষ করার পর সে দেখলো আমাদের দেশে ট্যুরিজম সেক্টরে এই হোটেল প্যান প্যাসিফিকের মতো কয়েকটা আছে, ওখানে গিয়ে যা কাজ করতে হয় সে, এছাড়া এরকম কোনো সুযোগ নাই, সোজা কোথায় হোটেলের ম্যাচিয়ার হতে হয়। তখন সে কি করলো, মানে কিছু অল্প ক্ষেত্র আছে, বেশিরভাগ ক্ষেত্রেই নাই। তখন সে চলে গেল মালয়েশিয়াতে, গিয়ে বিদেশে কাজ করতেছে, কিংবা দেশে এসে বসে আছে, সাবজেক্ট নিয়ে পড়ছে বাট সেই নলেজ কাজে লাগানোর ক্ষেত্র দেশ করে দিতে পারেনি। আচ্ছা, বুঝলেন সমস্যাগুলো? এরপরে আসেন আরেকজন ছেলে, কি সে তো লেখাপড়াই করে নাই, তাহলে রহিম মিয়ার কি দুঃখ ঘুচবে? ঘুচবে না। তো বাংলাদেশ হয়েছে রহিম মিয়ার মতো, প্রচুর কর্মক্ষম লোক আছে, স্কিল নাই, কোনো দক্ষতা নাই। আমি একটু বলি, যেমন আপনারা জরিপ চালাতে পারেন, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ করছে এরকম 50টা স্টুডেন্টদের মাঝে আপনি একটা জরিপ চালাবেন। কি জরিপ? ওরে আপনি টানা 5টা মিনিট ইংলিশে কথা বলতে দিবেন, দেখেন তো পারে কিনা, কয়জন পারে। 100 জন গ্রাজুয়েটকে আপনি একটা জরিপ চালাবেন কম্পিউটার নিয়ে, সে গুগল করবে, গুগল থেকে কিছু জিনিস রেডি করে সে একটা এসে তৈরি করবে বা কোনো একটা ফাইল রেডি করবে, দেখেন কয়জন পারে। শতকরা 5 জন পাবেন কিনা সন্দেহ আছে। সার্টিফিকেটময় বিদ্যা হয়েছে, স্কিল নাই। সো এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, এখন আসেন আমরা চ্যালেঞ্জগুলো একটু দেখে নেই। প্রথম চ্যালেঞ্জটা কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কোনো দেশে বিশাল সুবিধা নিয়ে আসে, সাথে সাথে কিছু চ্যালেঞ্জও থাকে। এটা আমার টপিক সেন্টেন্স। একটি দেশে সেই সুযোগকে কিভাবে কাজে লাগাতে পারে তা নির্ভর করে সে দেশের বিরাজমান শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও সুশাসনের অবস্থার উপর। তাই প্রতিটি কর্মক্ষম মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা, যাতে করে তা দেশে এবং দেশের বাহিরে কি ধরনের সেবা প্রয়োজন তা দক্ষতার সঙ্গে সেবা প্রদান করে অর্থ উপার্জন করতে পারে। এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ। আচ্ছা, আগে একটু দেখে যাই, হ্যাঁ কি কি আছে আরো। চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ আমরা আসি। তো এখানে যে প্রথম অংশটুকু আছে আমি আপনাদের জন্য সুবিধা করে দেই, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি সুবিধা করে দেই। এই অংশটুকুর দরকার নেই, এটা বাদ, জাস্ট এটাকে আপনি টপিক সেন্টেন্স দিবেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কোন দেশে বিশাল সুবিধা নিয়ে আসলেও, এটা আসলেও হবে, হ্যাঁ আসলেও সাথে সাথে কিছু চ্যালেঞ্জও থাকে। আমি যে পিডিএফ শিটটা দিব সেখানে আমি কারেকশন করে দিব। এটা আপনার হেডিং, টপিক সেন্টেন্স। আচ্ছা, এবার সেই চ্যালেঞ্জগুলো আমরা একটা একটা করে লিখবো। নাম্বার ওয়ান কি বলছে? প্রয়োজনীয় মানে শিক্ষা ব্যবস্থা এবং শ্রম বাজারের প্রয়োজনীয় দক্ষতার মধ্যে অসামঞ্জস্য। বুঝেন নাই? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চ্যালেঞ্জটা কি? আমরা কেন মানুষগুলোকে কাজে লাগাতে পারি না, তার একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার যে শিক্ষা ব্যবস্থা আর শ্রম বাজারে যে স্কিল দরকার এর মধ্যে ব্যালেন্স নেই, ইমব্যালেন্স। আমার দরকার আমার শ্রম বাজারে, ধরেন আমার শ্রম বাজারে এখন কিছু আইটি সেক্টরের লোক দরকার, কিন্তু আমার শিক্ষা ব্যবস্থায় দেখা গেছে যে ইতিহাস, সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞান, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য পড়া স্টুডেন্টের সংখ্যা বেশি, আইটির লোক আমি পাচ্ছি না। এই যে আমার কথা ভাবেন, ইংরেজি সাহিত্য পড়ছি, এই বাংলাদেশের মতো একটা গরিব দেশে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য পড়া, ভাই বিশ্বাস করেন এগুলো বিলাসিতা ছাড়া কিচ্ছু না।
এই বাংলাদেশের মতো গরিব দেশে শুধু তাই না, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়া মানে হচ্ছে হাস্যকর। সরি টু সে, এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী বললাম, মানে না বুঝে আমার মতের বিরোধিতা করবেন না, আগে বুঝতে হবে কেন বলছি। এগুলো কারা পড়বে? যেসব দেশে অর্থনৈতিক সচ্ছলতা আছে, কিছু ইন্টেলেকচুয়াল পার্সন দরকার, তারা এগুলো পড়বে। শিল্পকলা কোন দেশে মানাবে? ভাবেন তো, যে পরিবার নুন আনতে পান্তা ফুরায়, ওই পরিবারের কোনো সন্তান যদি বলে বাবা আমার একটা হারমোনিয়াম কিনে দাও, আমি রবীন্দ্রসঙ্গীত শিখবো, ওর বাপ কি করবে? থাপড়ায় ওরে বাড়ি থেকে বের করে দিবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে হয়েছে এরকম যে শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের মানে শ্রম বাজারের কোনো ব্যালেন্স নাই। এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ কি? শিক্ষার হার বৃদ্ধি পেলেও উৎপাদনশীল কাজের জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ লোকের অভাব রয়েছে। এটা কিন্তু আপনারা ট্রান্সলেট করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি কিন্তু কঠিনগুলো করাইছি, সহজ সহজ ফ্রেজগুলো দিয়েছি যেন নিজেরা পারেন আপনারা। এবং আমি বিশ্বাস করি আপনারা আমার থেকেও কঠিন কিছু লিখতে পারবেন। আমি ঘোড়ার ডিম কিছুই জানি না, আমি শুধু একটু নিয়ে এসে পড়াচ্ছি কোন রকম। আপনারা চেষ্টা করলে আমার থেকে কয়েক গুণ ভালো লিখতে পারবেন, এটা পসিবল। তাহলে শিক্ষার হার বৃদ্ধি পেলেও উৎপাদনশীল কাজের জন্য যেসব লোক দরকার সেগুলো অভাব রয়েছে। তাহলে আমরা লিখবেন কিভাবে? যে যদিও শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, এটা কমা চিহ্ন দিয়ে লিখবেন যে প্রয়োজনীয় সংখ্যক স্কিল পারসন ফর প্রোডাকশন এটার অভাব রয়েছে, এভাবে বানাই লিখতে হবে। 3 নম্বর চ্যালেঞ্জ কি? পল্লী অঞ্চলে আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগ সুবিধার বেশ অভাব রয়েছে। ঢাকা শহরে সবই পাওয়া যায়, বাট পল্লী অঞ্চলে আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সুযোগ সুবিধার বেশ অভাব রয়েছে। 4 নম্বরে দেশে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য অনুকূল পরিবেশের অভাব রয়েছে। বুঝেন নাই? দেশে আমাদের পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা আছে। আপনি সিলেটের রাতারগুলের কথা বলেন, আপনি সেন্ট মার্টিনের কথা বলেন, আপনি দেখেন এদিকে আপনার কি বলে যে কুয়াকাটার কথা বলেন, কক্সবাজারের কথা বলেন, এরকম চট্টগ্রাম হিল ট্র্যাক, এরকম আমাদের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা পর্যটকদেরকে আকৃষ্ট করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারিনি। কেন পারিনি? পারবো কেমনে আমরা? পর্যটক আসতেছে রাশিয়া থেকে, আমেরিকা থেকে আসছে, দেখা গেল যে কি করছে, যে যেখানে সে নামছে তার ব্যাগ নাই, ছিনতাই হয়ে গেল। ও কি জীবনে আসবে? আরো ও তো আসবে না। ওর কমিউনিটিতে, ওর 14 গোষ্ঠীতে সে ফেসবুকে পোস্ট দিয়ে বলবে জীবনে কখনো বাংলাদেশে যাবি না তোরা। এক্সাম্পল, এরকম আমাদের অনুকূল পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো না, হয়তো বা হোটেল রিসোর্টের পরিবেশ ভালো না, অথবা বিমানবন্দরে আসতে লাগেজ চুরি হয়ে গেছে বা লাগেজ কাইটে নিছে, হয় না? এগুলোর অভাব, এগুলো চ্যালেঞ্জ আমাদের জন্য। ভেবেছেন আমাদের দেশে যতগুলো পর্যটন টুরিস্ট স্পট আছে, যদি আন্তর্জাতিক বিশ্বে যদি সেটাকে বড় বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে যদি আমাদের টুরিস্ট স্পটগুলোর প্রচারণা করা যায়, আর যদি পর্যটকরা আইসা এখানে দেখে যে ওমা অমায়িক পরিবেশ, প্রতি বছর কি পরিমাণ টুরিস্টরা বাংলাদেশ ভিজিট করবে কল্পনা করছেন? আর টুরিস্ট ভিজিট করা মানে কি? লক্ষ লক্ষ কোটি কোটি বিদেশি মুদ্রা কিন্তু আমাদের দেশে ঢুকবে। ফলে কি হবে? আমার রিজার্ভ ভারী হবে। রিজার্ভ ভারী হলে কি হবে? আমার বাণিজ্য ঘাটতি থাকবে না, আমার ইম্পোর্ট করতে কোনো পেইন নিতে হবে না, আমি যা মন চাই তাই ইম্পোর্ট করতে পারবো, যা মন চাই তাই। এই ডিভাইসটা যদি ইম্পোর্ট কস্ট বেশি হইতো, কম হইতো, দাম হইতো কম। এটা কস্ট বেশি পড়ে। কেন বেশি পড়ে? কারণ আমার রিজার্ভে টাকা নাই, কেমনে আমি আমদানি করব, তখন এটার দাম কিন্তু বেশি পড়ে যায়। সুতরাং সুতরাং আমাদেরকে কি করতে হবে? পর্যটন শিল্পের সম্ভাবনা যেটা আছে এটা কাজে লাগাতে হবে, এটা অভাব আছে। আর একটা চ্যালেঞ্জ কি? তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। শত শত গার্মেন্ট ইন্ডাস্ট্রি করে আমরা বসে আছি, কিন্তু এই যে আপনারা বলেন, বলতে হয় মুখটা খুলে, আমার ক্লাসের মধ্যে বলতে হয়, বলতে চাচ্ছি আমি, এটা ক্লাসটা আমি আজকে লাইভটা পাবলিক করে দিব, সবাই দেখবে। তবুও বলি, এই দেশে আমরা কথায় কথায় বলি যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই যে আমরা কথায় কথায় যে আমরা বলি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমার অর্থনীতির মূল চালিকা শক্তি, বাস্তবে সেই চালিকা শক্তিকে কি আমরা যত্ন করি? এ দেশের যুগে যুগে কালে কালে কত শাসক শোষক চলে আসছিল, এখনো চলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখা যাক কি করে। কেউ কি বলছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কর্মঘণ্টা কয় ঘন্টা, তারা কি কি সুযোগ সুবিধা পায়, তারা সাপ্তাহিক ছুটি পায় কি না, তাদের জব সিকিউরিটি আছে কি না, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় কি না? কেউ বলে? কেউ বলে না, কেউই বলে না। তা আপনি সেই সেক্টর থেকে আর কি পাবেন? যা পান তাই তো অনেক কিছু।
তো এগুলো আপনাকে সেই সুযোগ সুবিধার অভাবের কারণেই আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে দেশের তরুণ ছেলেমেয়েরা যে গার্মেন্টসে গিয়ে জব করবে, কে যাবে ভাই? আপনি যাবেন? যাবেন না। কেন যাবেন না? আপনি জানেন যে ওখানে জবের সিকিউরিটি নেই, ওখানে মুখ খারাপ করে গালিগালাজ করে, ওখানে ছুটি নাই, ওখানে বেতন ঠিক টাইমে হয় না, ওখানে 8 ঘন্টা ডিউটির জায়গায় 16 ঘন্টা করায় নেয়, ফ্রাইডে স্যাটারডে কিচ্ছু নাই, আপনি যাবেন না। বাট যদি এমন হইতো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যাংকের মতো সুযোগ সুবিধা দিচ্ছে, সরকারি চাকরির মতো সুযোগ সুবিধা দিচ্ছে, তখন আমরা কি করতাম? তখন আমরা যে কাজটা করতাম, অনেকেই এই সরকারি চাকরির পিছনে না ছুটে কিন্তু গার্মেন্টসে জব করতো। সো এগুলো ভাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বড় চ্যালেঞ্জ। ছোট ছোট ফ্রেজ, সুতরাং এগুলো সবাই অনুবাদ করবেন, হ্যাঁ, অনুবাদ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন বাকিটুকু। আচ্ছা, এরপরে আসেন 6 নম্বর চ্যালেঞ্জ কি? ফ্রিল্যান্সারদের জন্য অনুকূল পরিবেশের অভাব। আমাদের দেশে ফ্রিল্যান্সার অনেক আছে, শুনতে ভালো শোনায়, তাই না? পরিবেশ আছে? পরিবেশ নাই। জুনায়েদ আহমেদ পলক মন চাইছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। মনে আছে আপনাদের ফ্রিল্যান্সাররা কি করছে? অনেক ফ্রিল্যান্সার তারা তাদের বায়ারদের সাথে কমিটমেন্ট ঠিক রাখার জন্য তারা কি করছে? এই দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করছে, করে কমিটমেন্ট ঠিক রাখছে। বুঝতে পারছেন কি পরিমাণ চ্যালেঞ্জ আছে? মহা চ্যালেঞ্জ। তাহলে এই যে ফ্রিল্যান্সারদের জন্য অনুকূল পরিবেশের অভাব হচ্ছে। তারপর আসেন, এখনো মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমানো একটা বড় চ্যালেঞ্জ। ম্যাটারনাল ডেথ এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপর আসেন দেশের বাহিরে। ও আপনাদের মনে হইতে পারে যে ভাই শিশু মৃত্যু হার না কমলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সাথে সম্পর্ক কি? সম্পর্ক আছে না? একটা 14 বছরের শিশু হুট করে মরে গেল চিকিৎসার অভাবে, ভালো চিকিৎসা পাইল না, আপনার দেশ একটা বোঝা হারালো। একটা হুট করে একটা 22 বছরের তরুণ ছেলে মরে গেল, চ্যালেঞ্জ না একটা? ও তো আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা পার্ট। তো ও যদি বেঁচে না থাকে তাহলে আপনার এই জনমিতি আসবে কই থেকে? এগুলো বড় চ্যালেঞ্জ। দেশের বাহিরে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব ও আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যায়, দেখবেন যারা মালয়েশিয়া যায় বেশিরভাগ কামলা দিতে যায়। কামলা, বন জঙ্গল পরিষ্কার করে কামলা দেয়। ভাবেন তো, তারা যদি কামলা না দিয়ে ধান খেতে কাজ না করে তারা যদি স্কিল্ড হয়ে যেত তাহলে কি হইতো? তার আর্নিংটা বেশি হতো, আমার রেমিটেন্স বেশি আসতো, আমার রিজার্ভ বড় হতো, তার অর্থনীতির চাকা শক্তিশালী হতো। সো এগুলো বড় চ্যালেঞ্জ। আর আমলাতান্ত্রিক ব্যুরোক্রেসি জটিলতা তো আছেই। এবার আসেন, মানে যারা প্রবাসী, প্রবাসীদেরকে নিয়ে আমরা গর্ব করি, ওরা আমাদেরকে রেমিটেন্স দেয়, ভাই তুমি রেমিটেন্স পাঠাও, আমি বাঁচি, আমার দেশ বাঁচে। কিন্তু তাদের জন্য আমলাতান্ত্রিক কোনো সহজ ব্যবস্থা নেই, সবই জটিলতা। স্টিল নাও হয়তো ডেভেলপ হবে। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে খুব কম বাজেট প্রদান ও উদাসীনতা প্রদর্শন। অর্থাৎ যদি কেউ ইংরেজি সাহিত্যে পড়ে তারে আমরা ভাবি ওয়াও, আর যদি কেউ কারিগরিতে গিয়ে পড়ে, ডিপ্লোমা পড়ে, আমরা ভাবি খ্যাত, অথচ ও আমার অ্যাসেট। সো এই কারিগরি শিক্ষা আর দক্ষতা উন্নয়ন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নমেন্টও বাজেট দেয় কম, এটা উদাসীনতাও কাজ করে। তাহলে এরা আমার স্কিল্ড ম্যান পাওয়ারের অংশ কেমনে হবে ভাই? বড় চ্যালেঞ্জ। তারপর দেশের কৃষিতে সরকারিভাবে আধুনিক সুযোগ সুবিধার অভাব। দেখছেন 10টা পয়েন্ট আমি লিখছি, 10টা পয়েন্টের মধ্য দিয়ে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার আসেন চ্যালেঞ্জের পরে, এখন আসেন অনুকূল। চ্যালেঞ্জের পরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চ্যালেঞ্জগুলো গেল, এখন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি? ঘুরে ফিরে এগুলোই করণীয়, সমস্যাগুলোকে সলভ করতে হবে। বুঝতে পারছেন? দেশের শ্রম বাজারে যেসব দক্ষতার প্রয়োজন সেটা মাথায় রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, মানে যা চ্যালেঞ্জ ছিল সেগুলো সলভ করতে হবে। এবার কি বাংলাদেশের নীতিগত সংস্কার, বিনিয়োগ এবং সামাজিক পরিবর্তনের মতো একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে আসেন পরের চ্যালেঞ্জটা হচ্ছে আইটি, ফার্মাসিউটিক্যালস এবং সবুজ প্রযুক্তির মতো যে উদীয়মান ক্ষেত্রগুলো, এগুলোতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে। ইন্টারনেট পরিষেবা, ডিজিটাল সাক্ষরতার প্রসার ঘটাতে হবে, যা ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করবে। শুধু গিগ ইকোনমি, ডিজিটাল ইকোনমি বললে হবে না, কাজ করতে হবে। লাল ফিতার দৌরত্ব, যাকে বলে রেড ট্যাপিজম, এটা কমিয়ে, মানে আমলাতান্ত্রিক জটিলতা এটাকে কমিয়ে সহজে ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে সুবিন্যস্ত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে সরকারকে আরো বিচক্ষণ হতে হবে। ভাবেন তো, আমাদের দেশে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, এফডিআই বাড়বে, আমাদের লাভ, ওদেরও লাভ।
আপনার দেশে যদি আজকে চায়না ঘোষণা দেয়, চায়না যদি আপনার দেশে আজকে ঘোষণা দেয় যে চায়না আপনার ঢাকার ধরেন মানিকগঞ্জে বা কোনো একটা জায়গায় ধরেন তারা একটা বিশাল প্রজেক্ট করবে, সেখানে বিশাল কারখানা হবে, ওখানে ধরেন তার 10,000 লোক নিয়োগ দিবে। একদিকে তারা এখানে ব্যবসা করার কারণে আমাদেরকে শুল্ক দিবে, অন্যদিকে এখানে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, আমার বেকারত্ব ঘুষবে। সো এগুলো বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। আর বিদেশি বিনিয়োগ কখন বাড়ে? যখন একটা দেশের ইকোনমি স্টেবল মুডে থাকে তখন বিদেশি বিনিয়োগ বাড়ে। যখন একটা দেশের রাজনৈতিক অস্থিরতা থাকে না তখন বিদেশি বিনিয়োগ বাড়ে। যখন একটা দেশে সুশাসন থাকে তখন বিদেশি বিনিয়োগ বাড়ে। আপনার সারা দেশ জুড়ে শুধু কেওয়াজ আর কেওয়াজ, ওখানে বিদেশিরা বিনিয়োগ করবে? পাগল ওরা, কখনোই করবে না। সো এগুলো আগে ঠিকঠাক করতে হবে। এরপর আসেন, তৈরি পোশাক শিল্পে কর্মনিশ্চয়তা ও শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। পর্যটন শিল্পের প্রসারে দেশের ভিতর পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। বাজেটের একটা বড় অংশ দক্ষ জনশক্তি গড়ে তোলার পেছনে ব্যয় করার মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানি করতে হবে। এটা বিসিএস না, এটা হবে বিবিএস। বিবিএস প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দেশে মোট কর্মোপযোগী মানুষের সংখ্যা 10,91,00,000। এর মধ্যে 6,08,00,000 মানুষ কর্মে নিয়োজিত, বাকি 4,82,80,000 মানুষ কর্মক্ষম কিন্তু শ্রম শক্তির বাইরে। কর্মক্ষম বাট কাজে নাই, কাজ পাচ্ছে না। তাই বিশাল এই জনশক্তিকে কিভাবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধার আওতায় আনা যায় তা নিয়ে দ্রুত ভাবতে হবে। এই হলো 10টা করণীয়। উপসংহার, তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ 10টা চ্যালেঞ্জ আর 10টা করণীয়কে ট্রান্সলেট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করা। ওকে, উপসংহার মানে সবসময় মাথায় রাখবেন, আপনি এসে লিখেন, ফোকাস লিখেন, আর্গুমেন্ট লিখেন, যেমন চাই লিখেন, এনি কাইন্ড অফ কম্পোজিশন। কনক্লুশন মানে হচ্ছে দুইটা পার্ট, রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন। এতক্ষণ যা যা বলছেন সেই বকবকানি আরেকটু হবে, তার সাথে একটা সুপারিশ থাকতে হবে, তাহলে সার্থক কনক্লুশন হবে। দেখেন তো আমরা কি করেছি। উপসংহার শব্দটি লেখার দরকার নেই, আপনি ইন কনক্লুশন দিয়ে লিখতে পারেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের স্বর্ণযুগ হতে পারে বাংলাদেশের পরিবর্তনের এক উৎকৃষ্ট সময়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এখন যে স্বর্ণযুগ, এই যুগটাই হতে পারে বাংলাদেশের পরিবর্তনের এক উৎকৃষ্ট সময়। দেশের ভবিষ্যৎ এবং অর্থনীতির চাকা বেগমান করতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ইতিবাচক ফায়দা আমাদের পুরোপুরি নিতে হবে। এগুলো হচ্ছে রিস্টেটমেন্ট। আর রিকমেন্ডেশন দেখেন, কোনো গ্যাপ হবে না, জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আর এর জন্য নিশ্চিত করতে হবে দেশের প্রতিটি কর্মক্ষম নাগরিক যেন দক্ষ হয়, শুধু এইটুকু না, এবং দক্ষতা অনুযায়ী তারা যেন কাজের সুযোগ পায়, শুধু এইটুকু না, সেই সাথে কর্ম পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। 3টি বিষয়, দক্ষ জনশক্তি, দক্ষতা অনুযায়ী কর্মের ব্যবস্থা এবং কর্মের নিশ্চয়তা। এই 3টা জিনিস এনশিওর করতে পারলে তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সার্থক। বুঝতে পারছেন? তাহলে রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন এই নিয়ে গঠিত হবে কনক্লুশন। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি? আপনাদের হোমওয়ার্ক ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের 10টা চ্যালেঞ্জ আর 10টা করণীয়কে ট্রান্সলেট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আর আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আপনাদের হোমওয়ার্ক পাওয়ার পর আমি রবিবার, আগামীকাল পারবেন, রবিবার এটাকে পুরোটাকে সুন্দর করে আরো ইজিলি ট্রান্সলেট করে একটা ইংলিশ এসে করে আপনাদেরকে গ্রুপে সাবমিট করে দিব। বাংলাটা তো আজকে রাতেই দিয়ে দিব। সো আর পারতেছি না, অনেক বকবক করছি। আমরা আজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথা বললাম। আগামীকাল অনুবাদ ক্লাস, শনিবার বাংলা থেকে ইংলিশ অনুবাদের ক্লাস। তবে আগামীকাল অনুবাদে আমি চমৎকার একটা টপিক পড়াবো যেটা দিয়ে আপনাদের ফোকাস বা এসেতে কাজে লাগবে। আমাদের ক্লাসগুলোর কথা তো আপনাদের মনে আছেই, সেটা একটু পরিবর্তন হতে যাচ্ছে। আমি একটু বলে দেই, আমার ক্লাসগুলো সপ্তাহে 4 দিন। আমার জন্য সপ্তাহে 4 দিন খুব চাপ হয়ে যাচ্ছে, ইদানিং মিলাতে পারতেছি না, যার কারণে সপ্তাহে আমি 3 দিন ক্লাসগুলো নিব। ফ্রাইডে, স্যাটারডে আর হচ্ছে আমি ওয়েডনেসডে। এই 3 দিন আমি ক্লাস নিতাম। আগে নিতাম শনি, সোম, বুধ, শুক্র। আমি এই সোমবারটা ক্লাস নিতে পারবো না, মানে আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে অনেক। সপ্তাহে 3 দিন ক্লাস নিব, ইনশাল্লাহ ক্লাস মিস হবে না, চেষ্টা করব। তাহলে ফ্রাইডে, স্যাটারডে, ওয়েডনেসডে এই 3 দিন ক্লাস হবে। কখন? রাত 10টা থেকে 12টা। আর রুটিনটা কিভাবে? প্রতি শুক্রবার এসে,
এবং ট্রান্সলেশন। প্রতি শনিবার ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ এবং মাঝে মাঝে ইংলিশ থেকে বাংলা। আর বুধবার হবে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন আমরা সলভ করব। মাঝে মাঝে আর্গুমেন্ট রাইটিং সলভ করব, মাঝে মাঝে এসেও নিয়ে আসবো। এইভাবে আমাদের রোটেট করে ক্লাসগুলো চলতে থাকবে। যেভাবে আমি পড়াই সেভাবে করেন, আপনাদের সুবিধা হবে। আমি আসলে সেই স্ট্র্যাটেজি ফলো করেই পড়ানোর চেষ্টা করতেছি, যেভাবে পড়লে আপনাদের সুবিধা হবে। আপনারা শুধু এইটুকু নিশ্চিত করলে চলবে, আপনি হোমওয়ার্কটা সাবমিট করতেছেন তো। আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি, আমার প্রতি ক্লাসে হোমওয়ার্ক থাকবেই, সেটা সাবমিট করতে পারলেই ইনশাল্লাহ সম্ভব। হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিট করার সঙ্গে সঙ্গে অস্থির হওয়া যাবে না। আমি হোমওয়ার্কগুলো দেখি, আমার টাইম লাগে। আমি চাইলে আন্দাজে হোমওয়ার্ক দিলেই সবাইরে আমি লিখে দিতে পারি যে ওকে ওকে ওকে, বাট আমি এটা করি না। আমি হোমওয়ার্কগুলো দেখি সময় নিয়ে, দেখে যখন আমার মনে হয় যে না সে ভালো করতে পারবে, তখন আমি লিখে দিই থ্যাংক ইউ অথবা ওয়েল ডান ইত্যাদি। না দেখে আমি কখনোই কমেন্ট করি না, দিলে একটু টাইম লাগবে আমার দেখতে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। আগামীকাল আবারও ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা। তবে আগামীকাল ক্লাসে জয়েন করার আগে আমি বলবো, যদি পারেন টেন্সের স্ট্রাকচারগুলো দেখে একটু ক্লাসে ঢুকবেন, যেন আপনি এটা বাংলা বাক্য দেখে বলতে পারেন সেটা কোন টেন্স। যেমন আমি ভাত খাইতেছি, যেন বলতে পারেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার স্ট্রাকচার কি যেন বলতে পারেন ইংলিশে। টেন্সগুলো দেখে একটু ক্লাসে ঢুকবেন, কেমন? সব মিলিয়ে আর যদি আমরা আমরা যদি সব মিলিয়ে আর কথা না বাড়াই, তাহলে আজকের ক্লাসটা আনুষ্ঠানিকভাবে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন।